আমি দুঃখিত, আমাদের অলরেডি ক্লাস টাইমের 10টা মিনিট শেষ হয়ে গিয়েছে। আসলে ঢাকা শহরের একেবারে তো একটা 4 দিনের ফুল হলিডেতে চলে যাচ্ছে। আহ যার কারণে রোড ঘাটের অবস্থা খুবই খারাপ আর কি। তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো চলেন আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করব আপনাদের জন্য আজকের জন্য বরাদ্দকৃত লেকচার আমাদের। হ্যাঁ, আমার ক্লাসে আজকে কেউ কি নতুন আছেন? থাকলে কেউ একটু নক দিন তো, কেউ কি নতুন আছেন আজকে? আর সবাই পুরনো? শুধু যদি নতুন থাকেন তাহলে একটু নক দিয়েন আর কি। আচ্ছা, রায়হান, সাব্বির রহমান, ওকে, ঠিক আছে ঠিক আছে। তো চলেন, হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন। সুমন স্যার, বিসিএস ওরাকল বিসিএস এর ডেইলি সায়েন্স ফ্যাকাল্টি পার্ট টাইম। তো চলেন আমরা শুরু করব। আমরা আজকে পড়বো হচ্ছে মূলত রসায়ন নিয়ে লেখাপড়া করবো। হ্যাঁ, রসায়ন, ঠিক আছে, রসায়ন। আমরা এর আগে এর এর আগের ক্লাসে কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম রসায়ন থেকে। আমরা এই রসায়ন নিয়ে আজকে আলোচনা করব। রসায়নটা ভৌত বিজ্ঞানেরই একটা অংশ। হ্যাঁ, তো চলেন আমরা এই রসায়ন নিয়ে আলোচনা করব। আমরা জানি রসায়নকে বিশ্লেষণ করলে হয় রসযুক্ত যে আয়ন তাকে বলা হয় রসায়ন। হ্যাঁ, তো আসলে সাবজেক্টের ভিতরে তেমন কোনো রসকস নাই। যদি আমরা একটু রসায়ন স্টাডি করে থাকি, যদি আসলে প্রপার স্টাডি করতে পারি, তাহলে আসলে এর মধ্যে অনেক রস পাওয়া যায়। আমি এর আগেও বলেছিলাম আমাদের এই রসায়নটা আমাদের ভৌত জীবনে, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা উম, বিষয়। তার কারণ হচ্ছে আমাদের দিনটা শুরু হয় হচ্ছে রসায়ন দিয়ে, শেষও হয় কি দিয়ে? রসায়ন দিয়ে। সেটা আমি কিরকম আপনাদেরকে বলছি। আমরা যখন ধরেন অনেকেই দিনের শুরুতে ঘুম থেকে উঠে আমরা অনেকে কি করি, ব্রাশ এবং পেস্ট হাতে নেই, তাই না? ওই যে পেস্ট, সেটা জেনে পেস্টের যে উপাদান কি ভাই বোনেরা, পেস্টের উপাদান হচ্ছে তৈরি হয় সাবান এবং পাউডার দিয়ে, ঠিক আছে? সাবান এবং পাউডার, ঠিক আছে, পেস্টের উপাদান। তো এই পেস্ট কে জেনে, এটা জেনে কার অবদান? এটা অবশ্যই রাসায়নের অবদান। হ্যাঁ, তাহলে কারো বাসায় যদি সকালে পেস্ট না থাকে, তাহলে আমরা কি দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো? সাবান এবং পাউডার। তা কি সম্ভব? না। আচ্ছা, তাহলে আমাদের দিনটা শুরু হলো রসায়ন দিয়ে। যখন রাতের বেলা ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার পরে যেটা হয়, এখন বর্তমানে যেহেতু ডেঙ্গুর সময়, আমাদের মশারি খাটাতে হয়। মশারি খাটানো নিয়ে আসলে দেখা যায় কি, একটা ফ্যামিলিতে যদি হাজবেন্ড ওয়াইফ থাকে, তাহলে তাদের মধ্যে এই মশারি খাটানো নিয়ে আসলে মোটামুটি দ্বন্দ্বই বলা চলে আর কি। তো যাই হোক, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে এই মশারির পরিবর্তে এখন বর্তমানে আমরা ইউজ করি অনেক জায়গায় অ্যারোসল। এই অ্যারোসলে যিনি কার অবদান? রসায়নের উপাদান, হ্যাঁ, অবদান। তাহলে আমরা দেখলাম দিনটা সকালটা শুরু হলো রসায়ন দিয়ে, শেষে হয় কি দিয়ে? রসায়ন দিয়ে। ওকে, তো আজকে আমরা সেই রসায়ন নিয়ে মূলত আলোচনা করব আপনাদের সাথে। হ্যাঁ, আমরা রসায়নের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা জানি প্রত্যেকটা জিনিসে যে জিনিসটা দিয়ে তৈরি তার নাম হচ্ছে পদার্থ। ওকে, তো পদার্থ মূলত জিনিসটা কি? হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেকে পড়েছি যার ওজন আছে, জায়গা দখল করে, ঠিক আছে, ভর আছে, এরকম ব্লা ব্লা ব্লা, তাদেরকে আমরা কি বলি? পদার্থ, ঠিক আছে। তাকে বলি আমরা কি? পদার্থ। তাহলে বলেন তো ভাই, পদার্থের আমরা জানি পদার্থ হচ্ছে কয় প্রকারের? পদার্থ আমরা এর আগে যতটুকু পড়েছি, পদার্থের অবস্থা আসলে তিনটি। পদার্থের অবস্থা কয়টি? তিনটি আর চারটি। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়, আর একটা হচ্ছে পদার্থের চতুর্থতম অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু অবস্থা। তাহলে পদার্থ যদি পরীক্ষা আসে, পদার্থের অবস্থা কয়টি? পদার্থের অবস্থা হচ্ছে চারটি। কি কি জিনিস এগুলো? একটা হলো কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়, আরেকটা হচ্ছে প্লাজমা অবস্থা। আমাদের অনেক সময় পরীক্ষা আসে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা, ঠিক আছে। তাহলে আমাদের অবস্থা, আমরা এর আগে কিন্তু পদার্থের প্রকার পড়তাম, বলতাম যে পদার্থ হচ্ছে 3 প্রকার। আসলে পদার্থ 3 প্রকার না, পদার্থের অবস্থা হচ্ছে 4টা। তো পদার্থ
তিন প্রকারের, ঠিক আছে। তো চলেন দেখি সে পদার্থ তিন প্রকারের কি কি। হ্যাঁ, তো পদার্থ তিন প্রকার হচ্ছে, একটা হলো মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ, একটা হচ্ছে মিশ্র পদার্থ। হুম, তাহলে পদার্থ হচ্ছে এই তিন প্রকার, এটা লিখে ফেলি। পদার্থ হচ্ছে তিন প্রকারের, একটা মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ, আরেকটা হচ্ছে মিশ্র পদার্থ। তো চলেন আমরা দেখব মৌলিক পদার্থ জিনিসটা কি। আমরা ছোটবেলায় মৌলিক সংখ্যা পড়েছি, ঠিক আছে, আমরা অনেকে পড়েছি মৌলিক সংখ্যা। হ্যাঁ, আপনাদের সম্ভবত মাইক্রোফোনের স্পিকার আনমিউট করলে কথা বলতে পারবেন। তাহলে কেউ একটু বলেন তো মৌলিক সংখ্যা কি জিনিস। মাইক্রোফোন আনমিউট করলে আপনারা কথা বলতে পারবেন। কেউ একজন বলেন তো মৌলিক সংখ্যা কি জিনিস। স্যার, যে সংখ্যাকে আর ভাঙা যায় না। আচ্ছা, ভেরি যে গুড। আর কেউ? সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা বলছিলাম যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা কি বলেছি, মৌলিক সংখ্যা। হ্যাঁ, তার মানে কি আমরা বলতে পারি যে সংখ্যাটা কার উপর নির্ভরশীল না, তাহলে নির্ভরশীল না হলে তাকে আমরা কি বলবো, স্বাধীন, তাই না, বা নিরপেক্ষ। যেহেতু সে কারো উপরে নির্ভরশীল না, ভাগ করা যায় মানে কি সে কারো উপর নির্ভরশীল। আর যেহেতু ভাগ করা যায় না, তার মানে সেই সংখ্যাটা কি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সংখ্যাটা অন্য কোনো সংখ্যার উপর নির্ভর করে না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে জগতের সকল মৌলিকই একই জিনিস, পদার্থ একই জিনিস আমরা বলবো। হ্যাঁ, তাহলে মৌলিক পদার্থ আমরা কি বলবো, আমরা মূলত আজকে কিন্তু পড়তেছি কি, রসায়ন। হ্যাঁ, তো রসায়নে পদার্থগুলোকে আমরা বিশ্লেষণ করব রাসায়নিক ভাবে, ঠিক আছে। তাহলে আমরা রসায়নে পদার্থগুলোকে অ্যানালাইসিস করব কি উপায়ে বলেন তো, রাসায়নিক ভাবে। হ্যাঁ, কেমিক্যালি অ্যানালাইসিস করব। তাহলে আমরা মৌলিক পদার্থ কাকে বলবো, যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। ওকে, তাহলে আমরা কাকে বলবো, যে পদার্থকে, আমরা যেহেতু রসায়ন পড়তেছিলাম, তাহলে যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। ওকে, হুম, এরকম এখন পর্যন্ত কেমিস্ট্রিতে মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এরূপ মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে, ওহো, এ পর্যন্ত আবিষ্কৃত এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টা। একটু লিখে নেই, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। ওকে, আমি আবারও বলছি, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। তো এই মৌলিক পদার্থগুলো আছে, কিছু আছে প্রকৃতি থেকে পাওয়া যায়, আবার কিছু আছে সংশ্লেষ করা হয়। তো এই প্রকৃতি থেকে প্রাপ্ত এরূপ মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 98টি। এটা একবার বিভিন্ন পরীক্ষা আসছিল, একটু লিখে নিব। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98টি। ওকে, একটু লিখে নিব। এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টা, এর মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত হচ্ছে 98টা। আর কৃত্রিম ভাবে তৈরি করা হয় এরূপ মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 20টি। ওকে, তো এই মৌলিক পদার্থগুলো কি কি, যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হ্যাঁ, এরকম ব্লা ব্লা ব্লা। তো এই মৌলিক পদার্থগুলোর মধ্যে আবার সবচেয়ে হালকা মৌলিক পদার্থের নাম কি, আমাদের পরীক্ষায় আসে, একটু বলতে পারবেন কেউ যে সবচেয়ে হালকা মৌলের নাম কি? কেউ বলতে পারলে একটু মাইক্রোফোন অন করে বলতে চাবেন, হালকা মৌলিক পদার্থের নাম কি। ভেরি গুড, অনেকে লিখেছেন। সবচেয়ে হালকা হাইড্রোজেন। মৌলের নাম হলো হাইড্রোজেন। ভেরি গুড। এবং এটা
হালকা গ্যাসও, হ্যাঁ, সবচেয়ে হালকা মৌলের নাম হলো হাইড্রোজেন। এবার আসেন সবচেয়ে ভারী মৌলের নাম কি? ভারী মৌল, হ্যাঁ, ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। ওকে, এটা হচ্ছে ভারী মৌল, ইউরেনিয়াম। হ্যাঁ, বলতে পারবেন সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? কেউ কি বলতে পারবেন? মাইক্রোফোন অন করে বলতে পারেন সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? ভেরি গুড, রাহান ভাই অলরেডি বলেছেন, নাম হচ্ছে রেডন। হ্যাঁ, রেডন। তাহলে সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম আর সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। ওকে, আচ্ছা। হুম। তো এই ছিল আমাদের মৌলিক পদার্থ সম্পর্কে জিনিসপত্রগুলো। ওকে, তো চলেন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক পদার্থ কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ আমরা যৌগিক সংখ্যা পড়েছি, তাই না? অর্থাৎ যে সংখ্যাকে ভাঙা যায়, হ্যাঁ, ভাঙলে অনেকগুলা মৌলিক সংখ্যা পাওয়া যায় আর কি, তাকে আমরা যৌগিক পদার্থ বলছিলাম। তাহলে আমরা যৌগিক পদার্থ কাকে বলবো? তাহলে যে পদার্থকে আমরা বলছিলাম রসায়নিক পদার্থগুলোকে বিশ্লেষণ করব রাসায়নিক ভাবে। তাহলে যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে, অর্থাৎ যে পদার্থগুলো মৌলিক পদার্থের উপর নির্ভরশীল, তাই না? অর্থাৎ বিশ্লেষণ করলে কমপক্ষে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। ওকে, তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। আমি আবারও বলছি, যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। ওকে, যেমন আমরা উদাহরণ দেখতে পারি, যেমন হচ্ছে H2O। H2O হচ্ছে কি? পানি, তাই না? এই পানিকে যদি আমরা ভাঙি তাহলে ভাঙলে আমরা কি পাই? হাইড্রোজেন পাই, আবার অক্সিজেন পাই। তাহলে হাইড্রোজেন নিজে একটা মৌলিক পদার্থ, অক্সিজেন নিজে একটা মৌলিক পদার্থ, তাই না? তাহলে এই দুইটা মৌলিক পদার্থ মিলে তৈরি হয় কি? পানি। সুতরাং পানি একটা যৌগিক পদার্থ। আবার CO2 এর নাম হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। একে আমরা ভাঙলে কি কি পাই? একে ভাঙলে পাই আমরা কার্বন পাই, একে ভাঙলে পাই অক্সিজেন পাই। ঠিক আছে, মানে কার্বন নিজেও একটা মৌলিক, অক্সিজেন নিজেও একটা মৌলিক পদার্থ, সুতরাং এদের দ্বারা গঠিত কার্বন ডাই অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ। আবার অ্যামোনিয়া NH3, এটাও মৌলিক পদার্থ, থেকে ভাঙলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাই। আবার H2SO4 সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, একে যদি আমরা ভাঙলে আমরা কি কি পাই? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। হ্যাঁ, তাহলে এগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক একটা মৌলিক পদার্থ, সুতরাং এদের দ্বারা গঠিত যে যৌগটা এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই ছিল আমাদের মৌলিক পদার্থ আর হলো যৌগিক পদার্থ। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশ্র পদার্থ কি জিনিস। মিশ্র পদার্থ, ওকে, আচ্ছা। আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থগুলো মৌলিক পদার্থের উপর নির্ভরশীল। হ্যাঁ, এবার মিশ্র পদার্থ আমরা কাকে বলবো? আমরা বলছিলাম যে রাসায়নিক পদার্থগুলোকে আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করব। তাহলে মিশ্র পদার্থ হচ্ছে যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে আমরা মৌলিক পদার্থ পাই, যৌগিক পদার্থ পাই। ঠিক আছে, তাহলে দুটোর মিক্সচার পাওয়া যায় যে পদার্থকে, তাকে বলা হয় মিশ্র পদার্থ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে মৌলিক এবং যৌগিক উভয় ধরনের পদার্থই পাওয়া যায়। একটু লিখে ফেলি, হ্যাঁ, যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে মৌলিক এবং যৌগিক উভয় ধরনের পদার্থই পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র পদার্থ। হ্যাঁ। যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে মৌলিক এবং যৌগিক উভয় ধরনের পদার্থই পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র পদার্থ। তো এটা মিশ্র পদার্থের নাম কেউ বলতে পারবেন? আচ্ছা, একজন লিখছেন বাতাস, ভেরি গুড। বাতাস না, বায়ু একটা আমাদের জানি কি মিশ্র পদার্থ। কেন বায়ু মিশ্র পদার্থ? আমরা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো দেখি
বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? কেউ বলতে পারবেন? মাইক্রোফোন খোলা আছে, বলতে পারবেন। হ্যাঁ, ভেরি গুড। সবচেয়ে বেশি থাকে কি? নাইট্রোজেন। তারপরে জানি কোন পদার্থ থাকে ভাই? অক্সিজেন। অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। তারপরে থাকে কি? অক্সিজেনের পরে থাকে হচ্ছে কি? আর্গন। এরপরে থাকে হচ্ছে কি? জলীয় বাষ্প। হ্যাঁ, জলীয় বাষ্প মানে হচ্ছে H2O। জলীয় বাষ্প মানে হচ্ছে H2O। তারপরে থাকে কি? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে দেখেন, নাইট্রোজেন আমরা বলেছিলাম নিজে একটা কোন পদার্থ? মৌলিক পদার্থ। অক্সিজেনও মৌলিক পদার্থ। আর্গনও মৌলিক পদার্থ। জলীয় বাষ্প পানি হচ্ছে যৌগিক পদার্থ। কার্বন ডাই অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ। তার মানে আমরা দেখলাম কি? বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে মৌলিকও আছে, আবার যৌগিকও আছে। সুতরাং আমরা বলতে পারি বায়ু একটা মিশ্র পদার্থ। ওকে, তাহলে বায়ুর মধ্যে যেহেতু মৌলিকও আছে যৌগিকও আছে, সুতরাং বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ। ওকে, তাহলে আমরা এতটুকু কি সবাই বুঝতে পেরেছি ভাই বোনেরা, আমাদের পদার্থ এবং তার ক্লাসিফিকেশন গুলো? আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি জিনিসগুলো? ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এরপরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা পদার্থ দেখলাম, এই পদার্থের পরিবর্তন গুলো আমরা দেখব। পদার্থের পরিবর্তন। ওকে, এই যে আমরা পদার্থগুলো দেখি, পদার্থগুলো পরিবর্তিত হয় দুইটা উপায়। কিছু পদার্থ আছে যাদের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, আবার কিছু পদার্থ আছে যারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে আমরা পদার্থের পরিবর্তন দেখলাম কয়টা? দুইটা। যেটা বাহ্যিক পরিবর্তন হয় তাকে বলা হয় ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। আর যেটা পুরোপুরি পরিবর্তিত হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে আমরা দেখলাম পদার্থের পরিবর্তন হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। হ্যাঁ, একটা হলো ভৌত পরিবর্তন, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা বলেছিলাম যে পরিবর্তনটা শুধু বাহ্যিক অবস্থার, ভৌত মানে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না। হ্যাঁ, তাহলে সেই পরিবর্তনটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। একটু খেয়াল করবো আমরা উদাহরণের ক্ষেত্রে। বলেন তো পানি কয়টা অবস্থায় থাকতে পারে ভাই বোনেরা? মাইক্রোফোন খোলা আছে, আপনার ইচ্ছা হলে বলতে পারেন। বলেন তো পানি কয়টা ভৌত অবস্থায় থাকতে পারে? তিনটা। তিনটা। ভেরি গুড। কি কি জানি ভাই? কঠিন, কঠিন, তরল, তরল, বায়বীয়। আচ্ছা, সেগুলো কি কি? কঠিন অবস্থায় কি থাকে? বরফ, তাই না? বরফ, থাকে, ঠিক আছে। বরফকে যদি আমরা তাপ দেই সেটা কি হয়ে যাবে বলেন তো? পানি হবে, তরল। ঠিক আছে। পানি, হ্যাঁ, পানি হবে, তরল হবে। তাহলে এটা হচ্ছে কঠিন অবস্থা, এটা হচ্ছে তরল অবস্থা। এরপরে একেও যদি আবার তাপ দেই তাহলে সেটা কি হবে? বাষ্প হয়ে যাবে, বাষ্পের তাই না? পরিবর্তন বাষ্প হবে। হবে, ঠিক আছে। এটা হলো বায়বীয় অবস্থা, ঠিক আছে। তাহলে দেখেন তো, বরফের যে স্ট্রাকচার আমরা কেমিক্যালে যদি দেখি, বরফের মধ্যেও কি থাকে বলেন তো? H2O, পানি। পানির উপাদান হচ্ছে কি? H2O, পানি। জলীয় বাষ্প, তার উপাদানও কি? পানি। হ্যাঁ, যা শুধু পরিবর্তন হয়েছে কোন অবস্থাটার? বাহ্যিক অবস্থা। যেমন প্রথমে বরফ ছিল, কঠিন হয়েছে, পানি হয়েছে, তরল হয়েছে, বাষ্প হয়েছে, বায়বীয় অবস্থা হয়েছে, তাই না? শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, কোনো কি নতুন পদার্থ সৃষ্টি হয়েছে? হয় নাই। ওকে, তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি? ভৌত পরিবর্তন। আবার দেখেন যে বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি, তাপ কমায় দেই, তাহলে সেটা আবার কি হবে? পানি হবে। আবার পানিকে যদি আরো ঠান্ডা করি ফ্রিজে রেখে, তাহলে সেটা কঠিন হবে। অর্থাৎ এই পরিবর্তনটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, ঠিক আছে। অর্থাৎ একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তনে রূপান্তর করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি
ভৌত পরিবর্তন কি স্থায়ী পরিবর্তন না অস্থায়ী পরিবর্তন? একটু বলেন তো কেউ, তাহলে ভৌত পরিবর্তনটা কি স্থায়ী পরিবর্তন না অস্থায়ী পরিবর্তন? অস্থায়ী। অস্থায়ী, ভেরি গুড। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থ আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে সেই পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন। সুতরাং আমরা লিখে নিতে পারি ভৌত পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন। একটু লিখে নিব, হ্যাঁ। ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন। ওকে। আচ্ছা, তো এই পরিবর্তনের উদাহরণগুলো আমাদের আসে, তো আমরা একটা উদাহরণ অলরেডি পেয়ে গেছি ভৌত পরিবর্তন। আমরা প্রথমে ভৌত পরিবর্তনে শিখবো, হ্যাঁ। তাহলে প্রথম উদাহরণটা কি? পানিকে বরফ বা বাষ্পে রূপান্তর করা। এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। একটু লিখে ফেলি, পানিকে বরফ বা বাষ্পে রূপান্তর করা, এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করি সবাই। সেকেন্ড উদাহরণটা আমরা একটু দেখবো, হ্যাঁ। সেকেন্ড উদাহরণ, উদাহরণ ট্রু, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেন, আমার হাতে ধরেন দুইটা জিনিস আছে, হ্যাঁ। এইটা হচ্ছে একটা চুম্বক, এটা একটা লোহা। আমি এই লোহাটাকে যদি চুম্বক দ্বারা ঘষি, তাহলে লোহাটা কিসে পরিণত হয়ে যাবে ভাই? একটু বলেন তো, কিসে পরিণত হয়ে যাবে? আমি আবারও বলছি, লোহাকে যদি চুম্বক দ্বারা ঘষি, তাহলে লোহাটা কিসে পরিণত হয়ে যাবে? একটু কথা বলবো, কিসে চুম্বকে পরিণত হয়ে যাবে। পরিণত হয়ে যাবে। এবার যদি আমি এই চুম্বকটাকে সরিয়ে ফেলি, তাহলে লোহাটা কি আবার চুম্বক থাকবে না সেটা আবার লোহায় পরিণত হয়ে যাবে? আবার লোহা হয়ে যাবে, তাই না? সুতরাং যেহেতু আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, সুতরাং এই যে পরিবর্তনটা হয়েছিল সেটা কোন ধরনের পরিবর্তন? ভৌত ভৌত পরিবর্তন, ঠিক পরিবর্তন। আছে। তাহলে একটু লিখে ফেলি যে লোহাকে চুম্বক দ্বারা ঘষে চুম্বকে পরিণত করা, এটা ভৌত পরিবর্তন। লিখে ফেলি, লোহাকে চুম্বক দ্বারা ঘষে চুম্বকে পরিণত করা, এটা হলো ভৌত পরিবর্তন। ওকে, লোহাকে চুম্বকে পরিণত করা, চুম্বক দ্বারা ঘষে, হ্যাঁ। এবার একটু খেয়াল করব, একটু খেয়াল করব, হ্যাঁ। ধরেন এই জায়গায় একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি পানি নিলাম, মাঝখানে কিছু চিনি দিলাম। সেটা হতে পারে চিনি বা লবণও হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে মিক্স করলাম। মিক্স করলে যে জিনিসটা তৈরি হলো সেটা হলো কি? দ্রবণ। হুম, দ্রবণ হলো, হ্যাঁ। অর্থাৎ চিনিটা পানির মধ্যে পুরোপুরি মিশে যায়, তাহলে যেটা তৈরি করলো সেটা হচ্ছে কি? দ্রবণ। এখন এই দ্রবণ থেকে চিনি বা লবণ এবং পানিকে কি আলাদা করা সম্ভব? এটা বলবেন আপনারা। এই দ্রবণ থেকে লোহা মানে চিনি বা লবণ এবং পানির দ্রবণ থেকে চিনি এবং পানিকে কি আলাদা করা সম্ভব? তার না। লবণকে সম্ভব, কারণ তাপ দিলে পানিটা বাষ্প আকারে উড়ে যাবে এবং লবণটা হচ্ছে গাদ আকারে নিচে পড়ে যাবে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন, যদি আমি এই যে লবণ এবং পানি বললাম, এটাকে আমি তাপ দিলাম, তাপ দিলে কি হয়ে যাবে? সম্পূর্ণ পানিটা উড়ে যাবে। এই পানিটাকে যদি আমি আবার ঠান্ডা করি, যেটা বাষ্পটা যদি ঠান্ডা করি, দেখবেন শেষে কিন্তু আবার কি পাবো? পানি পাবো, তাই না? যখন সম্পূর্ণ পানিটা চলে যায়, দেখবেন নিচে আবার লবণের স্তরটা পড়ে যায়। সুতরাং লবণ এবং পানিকে আলাদা করা সম্ভব হলো। যেহেতু আলাদা করা সম্ভব হলো, বলেন তো সেটা কি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে যারা না বলেছিলেন বুঝতে পারছেন তো, না? তাহলে আমরা দেখলাম, তাহলে এটা একটা পরিবর্তনের উদাহরণ যে
পানিতে লবণ অথবা চিনির দ্রবণ সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। একটু লিখে ফেলবো, হ্যাঁ। উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি ভৌত পরিবর্তন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। তাহলে লিখে ফেলি। পানিতে লবণ অথবা চিনির দ্রবণ সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, আচ্ছা। এবার একটু খেয়াল করবো সবাই। আমি যেটা এঁকেছি এটা কি বলেন তো? মোমবাতি। মোমবাতি। হ্যাঁ, এবার মোমবাতিতে আগুন দিলাম। আগুন দিলে দেখবেন যে কিছু মোম এরকম করে গলে 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 এরকম করে পড়ে যায়, তাই না? পড়ে যায়। আবার একটা সময় মোমটা পুরো শেষ হয়ে যায়, ঠিক আছে, এবং কিছু মোম থেকে যায় পুরা মোমটা। তাহলে মোমের ক্ষেত্রে দুইটা জিনিস ঘটে। এটি মোম রাসায়নিক এবং গলে, ভৌত দুটি ঘটে। যেহেতু গলে যায় তাহলে আমরা গলাকে বলি গলন। মোমবাতি গলে যেহেতু যায় তাহলে গলে গলে যাওয়াকে আমরা বলবো গলন। আর যদি পুড়ে যায়, পুড়ে যাওয়াকে আমরা বলবো দহন। ওকে, তাহলে মোমের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে থাকে। একটা হচ্ছে গলে যায়, আর একটা হচ্ছে পুড়ে যায়। তাহলে গলে যাওয়াকে বলে গলন, পুড়ে যাওয়াকে বলে দহন। যেহেতু মোম গলে আবার মোম পাচ্ছি, সুতরাং যেহেতু আবার পূর্বের অবস্থায় আসতেছে, সুতরাং এই মোমবাতির গলনটা হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, আর যেটা পুরো শেষ হয়ে যায় সেটা অন্য পরিবর্তন। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম মোমবাতির ক্ষেত্রে গলনটা হচ্ছে ভৌত পরিবর্তন। একটু লিখে ফেলি। তাহলে মোমবাতির গলনও হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, তো এই চারটা উদাহরণ আমরা দেখলাম। এই চারটা উদাহরণে হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ আমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, ফার্স্ট যে উদাহরণটা ছিল সেটা হচ্ছে পানিকে বরফ বা বাষ্পে রূপান্তর করা, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। লোহাকে চুম্বক দ্বারা ঘষে চুম্বকে পরিণত করা, এটাও ভৌত পরিবর্তন। পানিতে লবণ অথবা চিনির দ্রবণ, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর মোমবাতির গলনও হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আমরা আশা করি আসলে পারবো জিনিসগুলো, তাই না ভাই? যে নিচের জি কোনটি ভৌত পরিবর্তন এর উদাহরণ পারবো তো ইনশাল্লাহ। জি এতটুকু ক্লিয়ার সবাই আমাদের? সবার কি ক্লিয়ার এই জিনিসগুলো? জি আচ্ছা, তো চলেন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি জিনিস। রাসায়নিক পরিবর্তন। ওকে, আচ্ছা। আমরা দেখেছিলাম ভৌত পরিবর্তনের ফলে পদার্থের জিনিস শুধু কোন অবস্থার পরিবর্তন হয়েছিল ভাই? ভৌত বাহ্যিক। বাহ্যিক অবস্থার, কিন্তু কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় নাই। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনটা ভৌত পরিবর্তনের ঠিক অপোজিট, বিপরীত। তাহলে রাসায়নিক পরিবর্তন হলো যে পদার্থটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হবে, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হবে। এবং আমরা দেখেছিলাম যে ভৌত পরিবর্তনের ফলে পদার্থগুলোকে কিন্তু আবার কোন অবস্থায় জানি ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল? পূর্বের কথা অবস্থায়। বলো। পূর্বের অবস্থায়। কিন্তু রাসায়নিক পরিবর্তন হলে কিন্তু পদার্থকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। সুতরাং এই যে রাসায়নিক পরিবর্তনটা, সেটা কি স্থায়ী পরিবর্তন না অস্থায়ী পরিবর্তন? স্থায়ী। স্থায়ী। স্থায়ী, ভেরি গুড। তাহলে একটু লিখে নেই, রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে স্থায়ী পরিবর্তন, আর ভৌত পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী পরিবর্তন। হ্যাঁ, আর এই পরিবর্তনের আমরা বলছি যে পরিবর্তনের ফলে পদার্থগুলো পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেই পরিবর্তনটাকে বলবো আমরা স্থায়ী পরিবর্তন। তো চলেন আমরা রাসায়নিক পরিবর্তনের কিছু উদাহরণ দেখি। আমাদের এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো। চলেন আমরা উদাহরণগুলো দেখবো আর কি। তো প্রথম যে উদাহরণটা আমরা দেখব সেটা হলো, ধরেন এখানে একটা লোহা আছে, এটা একটা লোহা। হ্যাঁ, লোহার সংকেত জানি কি? আয়রন, না এফি। তো এই লোহাটাকে যদি আমরা দীর্ঘদিন বাহিরে ফেলিয়ে রাখি, তাহলে ফেলিয়ে রাখলে কি হবে, কি যে কিছুদিন মরিচা পরে মরিচা ফুল। কিছুদিন পরে কিছুদিন পরে
জলীয় এই বাষ্পের লোহার উপস্থিতিতে মরিচা ধরবে। এই লোহার উপরে এরকম একটা স্তর পড়বে, তাই না? এরকম একটা স্তর পড়বে আর কি। স্যার স্তরটা কেন মরিচা বলে এটাকে। হ্যাঁ, ভেরি গুড। এটা কেন পড়ে চলেন আমরা একটু দেখি। তার পড়ার কারণ হলো আমরা প্রকাশের জানি কারণে বায়ুমণ্ডলে কি বাতাসে আছে আর্দ্রতা বলেন তো? অক্সিজেন আছে, তাই না? আর্দ্রতা ভেরি গুড। আরো একটা জিনিস থাকে, সেটা কি? জলীয় বাষ্প থাকে, তাই না? এই জলীয় বাষ্প এবং অক্সিজেন, বাতাসের অক্সিজেন আয়রনের সাথে বিক্রিয়া করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে বা একটা যৌগ তৈরি করে, যার নাম হচ্ছে Fe2O3 H2O। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যার নাম হচ্ছে ফেরাসোফেরিক ঠিক আছে। অক্সাইড। আর এই মরিচা জিনিসটা কি? মরিচা। এটাকে কি বলা হয় বলেন তো? মরিচা। তাহলে মরিচার সংকেত অনেক সময় আসে, ঠিক আছে? মরিচার সংকেত হচ্ছে এটা, হ্যাঁ, Fe2H3 ইন্টু ওয়াটার। তো এটা হচ্ছে যা। এই মরিচাটাকে কি আবার কখনো লোহায় পরিণত করা সম্ভব? না, না না। সুতরাং এই যে লোহার উপরে মরিচা পড়লো, এটা কোন ধরনের পরিবর্তন বলেন তো ভাই? রাসায়নিক। রাসায়নিক পরিবর্তন। তাহলে লিখে ফেলে একটু উদাহরণ। তাহলে লোহার উপর মরিচা পড়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। মরিচের সংকেতটা আসে, কেমিক্যাল নামটা একটু লিখে নিতে পারেন। নাম হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। ওকে, মরিচের রাসায়নিক নাম আসে পরীক্ষায়। হ্যাঁ, রাসায়নিক নাম হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ অলরেডি দেখে ফেলাম যে লোহার উপর মরিচা পড়া, এটা হচ্ছে কোন পরিবর্তন? রাসায়নিক। রাসায়নিক। ভেরি গুড। আচ্ছা, উদাহরণ 2। হ্যাঁ, বলেন তো চালকে সিদ্ধ করলে কি হয়? ভাত। 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 এই ভাতটাকে কি আর চালে পরিণত করা সম্ভব? না, না যাবে? তাপ দিতে হবে। হবে? ভাত থেকে কি আবার চালে পরিণত করা যাবে? যাবে না, ঠিক আছে? এটা কেমিক্যালি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চাল হচ্ছে স্টার্চ আর ভাত হচ্ছে অ্যামাইলোজ। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং এটা রাসায়নিক ভাবে এটা টোটালি আলাদা। আপনি যতই শুকান না কেন, করেন না কেন, কখনো ভাতকে চালে পরিণত করা সম্ভব না। তাহলে চাল থেকে ভাতে পরিণত করা, এটাও কোন ধরনের পরিবর্তন বলেন তো? রাসায়নিক। রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে একটু লিখে ফেলি, চালকে ভাতে পরিণত করা এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, আমাদের অনেক সময় পরীক্ষা আসে। বলেন তো ভাই, দেয়াশলাইয়ের কাঠির মাথায় কি থাকে? কার্বাইড। গ্রাফাইট। দেয়াশলাইয়ের কাঠির মাথায় কি থাকে? বারুদ, তাই না? বারুদ না, হ্যাঁ, থাকে হচ্ছে লোহিত ফসফরাস। লিখে নেন একটু। আমাদের পরীক্ষায় আসে অনেক সময়। হ্যাঁ, ফসফরাস। দেয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে হচ্ছে লোহিত ফসফরাস। Okay, একটা দেয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরে ওই জ্বালানোকৃত কাঠিটাকে কি আবার কাঠিতে পরিণত করা যাবে? যাবে না, না তাই না? জি না দেয়াশলাইয়ের কাঠি জ্বালানো, এটা কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক রাসায়নিক পরিবর্তন। পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। আর একটা উদাহরণ শিখবো আমরা, শেষ। ওই যে স্যার আমরা দেখলাম, লোহিত ফসফরাসের একটু সংকেতটা যদি লিখে দিতেন তাহলে ভালো হতো। এটা হচ্ছে একটা ফসফরাসের রূপভেদ। হ্যাঁ, ফসফরাসের অনেকগুলো রূপভেদ আছে। P4, হ্যাঁ, পি এরকম আর কি, P4 বা এরকম করে লেখা হয়। এর অনেকগুলো রূপভেদ আছে, লোহিত, শ্বেত, হ্যাঁ, এরকম আর কি। তার একটা সংকেত হচ্ছে এরকম। ইন্ডিভিজুয়াল এটার কোনো আর নাই আর কি। হ্যাঁ, আচ্ছা তো চলেন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা এবার, সেটা হচ্ছে বলছিলাম যে ওই যে আমরা আগের ইয়েতে যখন দেখেছিলাম যে মোমবাতির ক্ষেত্রে দেখেছিলাম, মোমবাতির ক্ষেত্রে যিনি কয়টা ঘটনা ঘটে বলেন তো? বলছিলাম কয়টা ঘটনা ঘটে? দুইটা, তাই না? ফলন আর একটা কি ছিল? দহন। দহন। দহন মানে কি? পুড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে মোমবাতি পুড়ে গিয়ে একেবারে নিঃশেষ হয়ে যায়, তখন
স্যার কথা শোনা যাচ্ছে না। সাউন্ড অফ হয়ে গেছে। আমার পেটের উপর কফি পড়ে গেছে। স্যার সাউন্ড তো নাই, আপনার ওখানে সাউন্ড নাই স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি স্যার। স্যার। শুনে যাচ্ছে। এখন শোনা যায়? জি 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 স্যার। আমি আমি কিন্তু বোর্ডে লিখেও দিয়েছিলাম যে জাস্ট ওয়েট। আচ্ছা আচ্ছা, স্যার, 4 একটু খেয়াল নাম্বারটা করুন। থেকে আবার বলতেন, কারণ আমরা 4 নাম্বারটা শুনতে পাইনি কেউই মনে হয়। আচ্ছা, 4 নাম্বার বলতে হাইড্রোকার্বনের দহনটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। হ্যাঁ, আমরা বলেছিলাম মোমবাতির মোমটা হচ্ছে হাইড্রোকার্বন। হ্যাঁ, মোমবাতির মোমটা হচ্ছে কি? হাইড্রোকার্বন, ওয়াক্স। তো আমরা মোমকে মূলত পুরাই হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, কোনো কিছুকে পুরানো হয় কিন্তু মূলত অক্সিজেনের উপস্থিতিতে। তো আর অক্সিজেনের উপস্থিতিতে যে রিয়াকশন গুলো হয় বা অক্সিজেন দিয়ে যেগুলো পুরানো হয়, পুরানো বিক্রিয়াকে বলা হয় দহন। আর পৃথিবীতে যত ধরনের দহন বিক্রিয়া আছে সব হাইড্রোকার্বনের, সেগুলো সবসময় তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। তাহলে এই কার্বন ডাই অক্সাইড পানি মিলে কি আর মোম তৈরি করা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, সুতরাং এই যে মোমের দহন, এই মোমের দহনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, আমি এটাই বলেছিলাম আর কি। তাহলে এই যে 4টা উদাহরণ আমরা বললাম, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। আমরা ফার্স্ট উদাহরণ বলেছিলাম লোহার উপর মরিচা পড়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। চালকে সিদ্ধ করলে ভাতে পরিণত করা, সেটাও রাসায়নিক পরিবর্তন। দেয়াশলাইয়ের কাঠি জ্বালানো, সেটাও রাসায়নিক পরিবর্তন। আর মোমবাতির দহন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে যে মোমবাতির ক্ষেত্রে কয় ধরনের পরিবর্তন তাহলে আমরা দেখলাম, বলেন তো? 2 মোমবাতির ধরনের। ক্ষেত্রে একটা কি কি দেখলাম? একটা হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। একটা ভৌত, একটা রাসায়নিক, তাই না? গলন এবং দহন আপনাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, পরীক্ষায় কি আসছে। হ্যাঁ, যদি পরীক্ষায় বলে মোমবাতির দহন কোন ধরনের পরিবর্তন, তাহলে হবে রাসায়নিক পরিবর্তন। আর যদি আসে মোমবাতির গলন কোন ধরনের পরিবর্তন, তাহলে হবে ভৌত পরিবর্তন। আর যদি শুধু মোমবাতির ক্ষেত্রে মোম পুড়ে যাওয়া বা মোমবাতির কোন কোন পরিবর্তন ঘটে, তাহলে আমরা এইভাবে উদাহরণগুলো দিতে পারি। ঠিক আছে, তা আমরা এতটুকু কি সবাই ক্লিয়ার, ভাই বোনেরা? জি জি স্যার। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কিত জিনিসপত্র নিয়ে? না স্যার। আচ্ছা, ভেরি গুড। চলেন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে অণু এবং পরমাণু নিয়ে একটু আলোচনা করব। অণু আরেকটা হচ্ছে কি? পরমাণু। ওকে, তো আমরা প্রথমে আলোচনা করব পরমাণু নিয়ে। পরমাণু, যার ইংলিশ হচ্ছে মলিকিউল। ঠিক আছে, সরি আমি ভুল লিখলাম। হ্যাঁ, পরমাণু যার ইংলিশ হচ্ছে অ্যাটম।
যার বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, পরমাণু, যার ইংলিশ হচ্ছে অ্যাটম, যার বাংলা অর্থ অত্যন্ত ক্ষুদ্র। আমরা জানি পদার্থ কয় প্রকার পড়েছিলাম ভাই, মনে আছে আমাদের? একটু কথা বলবেন, কয় প্রকার? একটু বলেন তো, পদার্থ কয় প্রকার পড়েছিলাম? 3 প্রকার। 3 প্রকার। ভেরি গুড। একটা মৌলিক, একটা যৌগিক, একটা কি মিশ্র। তাহলে পরমাণু হয় শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে। ওকে, একটু খেয়াল করব। তাহলে পরমাণু হয় শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে? মৌলিক পদার্থের ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করব, যে আমরা রসায়নে যাবতীয় ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন আছে, রাসায়নিক বিক্রিয়া, এই সমস্ত ধরনের রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র পরমাণু অংশগ্রহণ করে। পরমাণু ছাড়া আর কেউ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমরা পরমাণু কাকে বলবো? পরমাণু হচ্ছে যিনি কোন পদার্থের হয়? মৌলিক পদার্থের। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের কি ধরনের কণা? অত্যন্ত ক্ষুদ্র কণা, যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো পরমাণু। তাহলে আমরা পরমাণু আবারও বলছি, কাকে বলবো? পরমাণু হয় হচ্ছে মৌলিক পদার্থের কোন ধরনের কণা? অত্যন্ত ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো পরমাণু। হ্যাঁ, আর পরমাণুর ইংলিশ হচ্ছে অ্যাটম। ডক্টর শরীফুল ইসলাম ভাই, স্যার কাকে পড়াচ্ছেন? হাও শরীফুল ভাই, আপনার কথা আমি বুঝতে পারিনি আসলে। পড়াচ্ছি তো আপনাদেরকেই। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম যে পরমাণু হয় মৌলিক পদার্থের কোন ধরনের কণা? অত্যন্ত ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো পরমাণু। হ্যাঁ, আর পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন বিজ্ঞানী জন ডাল্টন। একটু লিখে নিব, পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন বিজ্ঞানী জন ডাল্টন, আর পরমাণুর নামকরণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে, আচ্ছা, একটু লিখে নিব আমরা। তাহলে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন বিজ্ঞানী জন ডাল্টন, আর পরমাণুর নামকরণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে তো। যে শরীফুল ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমরা পরমাণু সম্পর্কে আমি আবারও বলছি, পরমাণু হয় কোন পদার্থের? মৌলিক পদার্থের কোন ধরনের কণা? অত্যন্ত ক্ষুদ্রতম কণা, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা বলেছি পরমাণু। আর পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন বিজ্ঞানী জন ডাল্টন, আর নামকরণ করেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে, তো পরমাণু সম্পর্কে আমাদের এতটুকু জানলেই হবে। এবার আমরা দেখব অণু কি জিনিস। অণু, যার ইংলিশ হচ্ছে মলিকিউল, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র। ওকে, অণু, যার ইংলিশ হচ্ছে মলিকুল, যার বাংলা অর্থ ক্ষুদ্র। আমরা পরমাণু দেখেছিলাম হয়েছিল মৌলিক পদার্থের ক্ষেত্রে। অণু মৌলিক পদার্থেরও হয়, আবার যৌগিক পদার্থেরও হয়। ঠিক আছে, যৌগিক পদার্থের 2 ধরনের পদার্থের ক্ষেত্রেও হতে পারে। ওকে, আর আমরা বলেছিলাম যে পৃথিবীতে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখি, সেগুলো শুধুমাত্র কার হয়? পরমাণুর হয়। ঠিক আছে, পরমাণু শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু করে না। তাহলে আমরা বলতে পারি অণু হচ্ছে মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে আমরা বলবো অণু। তাহলে একটু লিখে নেই, অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ওকে, তাকে আমরা বলবো
তাকে আমরা বলবো হচ্ছে অণু। আর অণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ওকে, অণু সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ওকে, আবার আরেকটা জিনিস একটু লিখে নিতে পারেন, সেটা হলো, তাহলে আমরা বলছিলাম যেহেতু অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে অণুগুলা গঠিত হয় কিভাবে? অণুগুলা গঠিত হয়, দেখেন, পরমাণু প্লাস পরমাণু মিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অণু। যেমন অক্সিজেন একটা পরমাণু, আবার একটা অক্সিজেন একটা পরমাণু মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে O2, এটা হলো অক্সিজেন অণু। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারি যে দুই বা ততোধিক পরমাণু মিলেই মূলত কি তৈরি হয়? অণু তৈরি হয়। এটা একটু লিখে নিতে পারি যে দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। ওকে, লিখে নেই, দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। এই ছিল মোটামুটি আমাদের অণু এবং পরমাণু সম্পর্কের জিনিসপত্রগুলো। আমরা কি জিনিসগুলো বুঝতে পেরেছি ভাই বোনেরা সবাই? এতটুকুতে জি অণু স্যার। এবং পরমাণু সম্পর্কে কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? না স্যার। আচ্ছা, জিনিসগুলো ক্লিয়ার তো? জি। জি, আচ্ছা, বাকি যারা আছেন কমেন্ট, যাদের হচ্ছে না, কমেন্ট বক্সে লিখে দিতে পারেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, ওকে, ধন্যবাদ ডক্টর শরীফুল ইসলাম ভাই। তো চলেন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এবার, সেটা হচ্ছে পরমাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করব। পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা পরমাণুর ইংলিশ জেনে কি বলেছিলাম, একজন বলেন তো? অ্যাটম। অ্যাটম। আচ্ছা, good. বিজ্ঞানী বলছিলাম পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী জন জন ডাল্টন। ডাল্টন। আচ্ছা, তো জন ডাল্টন বলেছিলেন এ মানে না, টম মানে কি ভাঙা, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। হ্যাঁ? ঠিক আছে, অর্থাৎ বলেছিল যে পদার্থের সর্বশেষ অবস্থা হচ্ছে পরমাণু। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে দুই ধরনের কণিকা পাওয়া যায়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা। ঠিক আছে, তাহলে পরমাণুকে ভাঙলে কয় ধরনের কণিকা পাওয়া যায় বলেন তো? দুই ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা কি অস্থায়ী কণিকা। ঠিক আছে, তো এই স্থায়ী কণিকাগুলো আবার তিন ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। ওকে, ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। কার জানি শব্দ হচ্ছে অনেক থেকে, হ্যাঁ, বাতাসের শব্দ সম্ভবত। তাহলে আমরা দেখলাম কি যে পরমাণুকে ভাঙলে আমরা দুই ধরনের কণিকা পাই, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা। এর মধ্যে স্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে তিনটি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, আর অস্থায়ী কণিকাগুলো অনেকগুলো হতে পারে, সেগুলো হচ্ছে মেসন, অ্যান্টিনিউট্রিনো, নিউট্রিনো, পজিট্রন। ঠিক আছে, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। হ্যাঁ, অর্থাৎ পরমাণুতে এসে এগুলো ক্ষণিকের সময় এসে ক্ষণিকের সময় আবার চলে যায়। একটু লিখে নিতে পারেন অস্থায়ী কণিকাগুলো। হ্যাঁ, মেসন, নিউট্রিনো, নিউট্রিনো, পজিট্রন। হ্যাঁ, এগুলো হচ্ছে অস্থায়ী, তবে মূলত যেগুলো স্থায়ী কণিকা সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এবার পরমাণুর এই স্থায়ী কণিকাগুলো নিয়ে আলোচনা করব আর কি।
আমাদের এগুলো কি অস্থায়ী কণিকা, এগুলো কি লেখা হয়েছে? আমাদের মাঝে মধ্যে এগুলো আসে, নিচের কোনটি স্থায়ী কণিকা বা অস্থায়ী কণিকা। হ্যাঁ, মেসন, নিউট্রিনো, নিউট্রিনো, পজিট্রন, এগুলো আসে মূলত আর কি, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। তো চলেন আমরা আবার স্থায়ী কণিকা গুলো আলোচনা করব। হ্যাঁ, স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো তার আগে আমি যদি একটা পরমাণুকে এক্সরে করি, এক্সরে করলে তার একটা স্কেলিটন পাওয়া যায়, আর পরমাণুর স্কেলিটনটা হচ্ছে এরকম। ওকে, তো পরমাণুর এই যে ভিতরের অংশটা, এটাকে বলা হয় কেন্দ্র বা নিউক্লিয়াস। আর কেন্দ্রের বাহিরে এরকম যে বৃত্তাকার পথগুলো থাকে, এই পথগুলোকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর বা শেল বা অরবিট। ওকে, তাহলে বাইরের পথগুলোকে বলা হয় কক্ষপথ, শক্তি স্তর, শেল বা অরবিট। ওকে, আচ্ছা। তো আমাদের এই যে পরমাণুর, আমরা আগের ইয়াতে দেখলাম যে পরমাণুর স্থায়ী কণিকাগুলো হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করি, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করি, আর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করি। এইগুলো মূলত এই পরমাণুর মধ্যে থাকে। এর মধ্যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর কক্ষপথে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো পরমাণুর কক্ষপথ দিয়ে ঘুরতে থাকে। ওকে, চিত্র এটাই হচ্ছে একটা পরমাণু। হ্যাঁ, পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, পরমাণুর যে মূল কণিকাগুলো, বিশেষ করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন গুলো। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ইলেকট্রন নিয়ে। হ্যাঁ, প্রথমে আলোচনা করব হচ্ছে ইলেকট্রন নিয়ে, একটু লিখে ফেলি, ইলেকট্রন। ইলেকট্রন, হ্যাঁ, এটা এটা তো আমরা একটা পরমাণু দেখেছি, তাই না? তো ইলেকট্রনের দেখবো পরমাণুতে প্রথমে তার অবস্থান কোথায়, একটু বলেন তো, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান কোথায়? একটু বলেন কোথায়? কক্ষপথে। কক্ষপথে বা ঠিক আছে, একটু লিখে ফেলি। তাই পরমাণুতে ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তরে। পরমাণুতে ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তরে। ওকে, কক্ষপথ বা শক্তি স্তরে। তো এই মূল কণিকাগুলো, বিশেষ করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো চার্জ আছে, চার্জ বা চার্জের বাংলা অর্থ আধান। হ্যাঁ, আধান। এর মধ্যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, একটু লিখে ফেলি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। আর এই চার্জের একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। যেহেতু এটা নেগেটিভ চার্জ, এই জন্য এটাকে মাইনাস দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এর চার্জের মান হচ্ছে 1.6 মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সি হচ্ছে কুলম, চার্জের একক। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার আমরা বলেছিলাম যে ইলেকট্রনের অবস্থান জানি কোথায়, ভাই একটু বলেন তো সবাই, কোথায় জানি বলেছিলাম আমরা? কক্ষপথে, পরমাণু কক্ষপথে। কক্ষপথে বা শক্তি স্তরে। ভেরি গুড। তাহলে আমরা দেখেন যে একটা পরমাণুর ক্ষেত্রে দেখেন অনেকগুলা কিন্তু কক্ষপথ আছে, আরো থাকতে পারে। তার নিউক্লিয়াস থেকে প্রথম যে কাছের যে এটা, সেটাকে বলা হয় প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর। তারপরেরটাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, তারপরে এরকম যদি আরো থাকে চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে এই যে কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে, এখন ইলেকট্রন গুলো কি তার নিজের ইচ্ছা মতো থাকবে না একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে? অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট থাকবে। সংখ্যা। প্রতিটি কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। একটু লিখে নেই, খুব আসে পরীক্ষা জিনিসটা, যে প্রতিটি কক্ষপথে সর্বাধিক
ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক, যেখানে n এর মান হচ্ছে কি কক্ষপথ বা শক্তি স্তর। n হলো কি কক্ষপথ বা শক্তি স্তর। হ্যাঁ, n এর মান যদি 1 হয় তাহলে সেটা প্রথম শক্তি স্তর বোঝায়, 2 হলে সেটা সেকেন্ড সেল বলা হয়, 3 হলে তৃতীয় শক্তি স্তর বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে একটু লিখে ফেলি যে প্রতিটি কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। ওকে, সে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে আমরা যদি ফর্মুলায় বসাই 2 × 1², অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টা। ওকে, আবার n এর মান যদি 2 হয় এখানে ইলেকট্রন থাকতে পারে, কে ভাই কথা বলেন, একটু মিউট করে কথা বলেন। তাহলে আমরা n এর মান যদি 2 বসাই তাহলে 2 × 2², অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8টা, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8টা। ঠিক আছে, ঠিক n এর মান 3 হলে হবে 18টা। এরকম করে আমরা ইলেকট্রন গুলো বিন্যস্ত দেখি। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি, প্রতিটি কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আসে পরীক্ষায়। লেখা হয়েছে ভাই সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। হ্যাঁ, এবার আমরা দেখবো যে ইলেকট্রনটা আবিষ্কার করেন কে। আসলে ইলেকট্রন আবিষ্কার করেন, এটা আসে পরীক্ষায়, জে থমসন। নিচে লিখে দেই, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। ওকে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ইলেকট্রন সম্পর্কে বেসিক জিনিসপত্রগুলো। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। এবার আমরা আলোচনা করব প্রোটন নিয়ে। প্রোটন, আচ্ছা, প্রথমে ইলেকট্রনের মতো পরমাণুতে তার অবস্থান দেখব। অবস্থান, হ্যাঁ, তাহলে আমরা দেখেছিলাম প্রোটনের অবস্থান জানি কোথায় ছিল পরমাণুতে। একটু কথা বলবো ভাই, কোথায় জানি প্রোটনের অবস্থান আছে? কেন্দ্রে। কেন্দ্রে। কেন্দ্রে, হ্যাঁ, তো লিখে ফেলি, প্রোটনের অবস্থান হচ্ছে কেন্দ্রে বা নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে, আচ্ছা। ওকে, কারেন্ট চলে গিয়েছিল কোথায়? হ্যাঁ, আপনারা এগুলো পাবেন, আমি আগের স্লাইডে আবারও যাব। হ্যাঁ, সমস্যা নেই, আমি আসতেছি। আর এগুলো রেকর্ডেড থাকবে, তো আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা দেখলাম প্রোটনের অবস্থান হচ্ছে কোথায়, কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এটার একটা চার্জ আছে। হ্যাঁ, আমরা দেখেছিলাম ইলেকট্রনের চার্জ জানি কি ছিল ভাই? নেগেটিভ, ঋণাত্মক। হ্যাঁ, প্রোটনের সাথে কিন্তু পজিটিভ পজিটিভ একটা গন্ধ আছে। ঠিক আছে, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে কি পজিটিভ। এবং এর একটা ভ্যালু আছে, ইলেকট্রনের যেমন ভ্যালু ছিল সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, ইলেকট্রন ছিল পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর এটা হলো পজিটিভ চার্জ, ভ্যালুটা একই, এটা হলো প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, চার্জ গেল। আমরা এবার যদি আগের স্লাইডটা আবার একটু যাই, আমরা এই যে গঠনটা দেখেছিলাম এটা একটা ছিল কিসের, পরমাণুর। আমরা জানি একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, হ্যাঁ, নিউট্রাল। কিন্তু তার মধ্যে দেখলাম যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আবার প্রোটনের চার্জ দেখলাম পজিটিভ। তারপরে বললাম কি যে একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তাহলে কখন চার্জ নিরপেক্ষ হবে? একটা পরমাণু যদি নেগেটিভ চার্জ থাকে, আবার যদি পজিটিভ চার্জও থাকে, আবার যদি নিরপেক্ষ হয়, তাহলে কখন হবে বলেন তো ভাই? যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা কি থাকবে? সমান। তাহলে তখনই কি হবে? নিউট্রাল হবে। আমরা দেখলাম যে নেগেটিভ যিনি চার্জের ছিল ইলেকট্রনের, আর পজিটিভ যিনি কার চার্জ ছিল প্রোটনের।
তার মানে আমরা বলতে পারি একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, তার কারণ একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই কি থাকে, প্রোটন লিখে ফেলি কথাটা, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কারণ পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে। একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কারণ পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে। আর প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। ওকে, আচ্ছা। তো চলেন এবার আমরা, এই ছিল মোটামুটি আমাদের প্রোটন সম্পর্কে জিনিসপত্রগুলো। এবার আমরা নিউট্রন নিয়ে একটু আলোচনা করব। নিউট্রন, আচ্ছা। নিউট্রন, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে তার পরমাণুতে অবস্থান দেখব। পরমাণুতে অবস্থান কোথায় ভাই? কেন্দ্রে। কেন্দ্রে, তাই না? তাহলে একটু লিখে ফেলি, এর অবস্থান হচ্ছে কেন্দ্রে বা নিউক্লিয়াসে। অবস্থান, অবস্থান হচ্ছে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে। ওকে, চার্জ আমরা বলেছিলাম মৌলিক কণিকাগুলো চার্জ বা আধান আছে। এর চার্জ কি বলেন তো? আমরা কিন্তু অলরেডি চার্জ জানি, পজিটিভ নেগেটিভ দুইটা দুইজনে নিয়ে নিছে, আর কোনো চার্জ নাই। সে হচ্ছে কি চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ, ওকে। আর এটা আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জিনিসপত্রগুলো। আমরা আসলে আশা করি পারবো ইনশাল্লাহ, এগুলো আসে পরীক্ষা সাধারণত। ওকে, হ্যাঁ, এগুলো আসলে পারবো ইনশাল্লাহ। পারবো না ভাই বোনেরা? বলেন তো, প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড ইলেকট্রন থমসন। আর নিউট্রন চ্যাডউইক। তো চলেন আমরা এই বিজ্ঞানীগুলোর নাম একটা কবিতার আকারে শিখবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। ধরেন একটা ইটকে যদি আমি ছাদ থেকে ফেলে দেই, সেটা কোথায় পড়বে বলেন তো? মাটিতে। নিচে পড়বে, তাই না? পরে তাহলে নিচে। নিচে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা এটাই লিখে ফেলি, ইট পরে নিচে। ইতে ইলেকট্রন, ঠিক আছে, ইতে কি ইলেকট্রন টিতে আবিষ্কার থমসন, করেন হচ্ছে টিতে কে থমসন, পতে কি বলেন তো? প্রোটন, রতে কি রাদারফোর্ড, রাদারফোর্ড, নিতে নিউট্রন, চতে নিউট্রন, চ্যাডউইক। চতে কি চ্যাডউইক। মনে থাকবে? তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্বন্ধে আমরা যখন জানবো কবিতা আকারে, ইট পরে নিচে, থমসন, রাদারফোর্ড এবং চ্যাডউইক। ওকে, এতটুকু ক্লিয়ার ভাই বোনেরা আমাদের? জি স্যার। আচ্ছা, মনে থাকবে কবিতাটা? আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। ওকে,
পরমাণু এবং অণুর স্লাইডটা একটু দেন। বুঝি না। পরমাণু এবং অণুর স্লাইডটা একটু দেন। স্লাইড সব আছে ভিতরে, আপনাদের আমাদের ক্লাসগুলো তো রেকর্ডেড থাকে, তাই না? এইটা এইটা জি স্যার। হ্যাঁ, স্যার স্ক্রিনশট ঠিক আছে, দেন। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। হ্যাঁ, স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি দেখবো এবার বলেন তো? নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এটাকে ইনার্ট গ্যাস বলে, ঠিক আছে, ইনার্ট গ্যাস বলে, তারপরে নোবেল গ্যাস বলে। হ্যাঁ, ঠিক আছে, তারপর রেয়ার গ্যাস বলে। হ্যাঁ, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের ইংলিশ ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, ঠিক আছে, বা রেয়ার গ্যাসও বলা হয় নিষ্ক্রিয় গ্যাসগুলো। হ্যাঁ, পর্যায় সারণীতে সাধারণত গ্রুপ 18-তে গ্রুপ 18-তে 6টা মৌল আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে হিলিয়াম, হিলিয়াম, আর্গন, নিয়ন, আর্গন, রেডন, জেনন। ক্রিপ্টন, তারপর হচ্ছে রয়েডন, জেনন, তারপরে রয়েডন। হ্যাঁ, জেনন, রয়েডন, ঠিক আছে। এই ছয়টা হলো গ্যাস। এগুলো এগুলো কি থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। এই জন্য এই গ্যাসগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, বা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাসের গ্যাস। আচ্ছা, এদেরকে এগুলো বলার কারণ হচ্ছে কি, যে আমরা জানি পর্যায় সারণীতে গ্রুপ 18 যে মৌলগুলো আছে, এদের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষের আচ্ছা, এদের আরো একটা জিনিস বলে, এটাকে অভিজাত গ্যাসও বলা হয়। হ্যাঁ, অভিজাত গ্যাস, ঠিক আছে। এদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার কারণে আমরা জানি গ্রুপ 1 থেকে গ্রুপ 17 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 17, আর আগের হচ্ছে 1 থেকে 7, এই গ্রুপের মৌলগুলোর প্রত্যেকটার মধ্যে ইলেকট্রনের ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, ভ্যাকেন্সি থাকে মানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের ভ্যাকেন্সি থাকে। তো সবারই আশা থাকে হচ্ছে কোনো না কোনো পর্যায়ে তারা যদি সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারা কি করে? এই সর্বশেষ শক্তি স্তরটা ফিল আপ করার জন্য তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তারা কোনো না কোনো উপায়ে ভাগাভাগি করে, শেয়ার করে, হ্যাঁ, কাউকে দিয়ে নিয়ে তারা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করে। ঠিক আছে, তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সাধারণত এটা করে ফেলে। কিন্তু এই মৌলগুলার ক্ষেত্রে তারা জন্মগতভাবেই তাদের সর্বশেষ শক্তি স্তরে হিলিয়াম বাদে সবার ক্ষেত্রে 8টা করে মৌল থাকে। হ্যাঁ, যেহেতু 8টা ইলেকট্রন থাকে আর কি, ঠিক আছে। যেহেতু 8টা করে ইলেকট্রন থাকে, সুতরাং তারা সাধারণত আর কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণে যেতে চায় না। আর অন্য গুলা তাদের ইলেকট্রনের এই 8টা ইলেকট্রনের অভাব থাকার কারণে তারা এই 8টা ইলেকট্রন পূরণ করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা বন্ধনে অংশগ্রহণ করে এই জিনিসটা করে আর কি। যেহেতু তারা জন্মগতভাবেই এরকম করে ফিল আপ, এই জন্য এদেরকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস, যার ইংলিশ হচ্ছে ইনার্ট গ্যাস। আর এই যে যেহেতু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে অভিজাত হওয়ার, ঠিক আছে, মোটামুটি মানসিক একটা চাহিদা থাকে, কিন্তু এরা জন্মগতভাবেই যেহেতু অভিজাত, তার মানে কি প্রত্যেকটা গ্যাস সাধারণত 8টা ইলেকট্রন পেলে সে কোটি অভিজাত হয়ে যায় আর কি। আর এরা যেহেতু তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে, সুতরাং এরা জন্মগত ভাবেই হচ্ছে অভিজাত। আর এই 8টা ব্যতীত বা এই ছয়টা মৌল ব্যতীত আর কোন মৌলের ক্ষেত্রে এরকম সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে না। এই জন্য এই জিনিসগুলোকে বলা হয় রেয়ার গ্যাস। হ্যাঁ, আর এরা সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, সাধারণত কোনো স্পেসিফিক বা কোনো রেয়ার কোনো কন্ডিশন ছাড়া। হ্যাঁ, এই জন্য এদেরকে নোবেল গ্যাসও বলা হয়, বা এদেরকে নিষ্ক্রিয় গ্যাসও এই জন্য বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় আসে এই যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বা গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন আর কি। হ্যাঁ, এই এগুলোর কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো সাধারণত আমাদের লাগবে না আর কি। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমাদের নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জিনিসপত্রগুলো। আমি আবারও বলছি, নামগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তার ইংলিশ হচ্ছে ইনার্ট গ্যাস, বা একে নোবেল গ্যাস বলা হয়, বা অভিজাত গ্যাস বলা হয়, বা এদেরকে রেয়ার গ্যাসও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো
তো এই ছিল মোটামুটি আমাদের নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জিনিসপত্রগুলো। তো চলেন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে এসিড এবং ক্ষার সম্পর্কে একটু আলোচনা করি। এসিড ক্ষার, ওকে। এসিড এবং ক্ষার, কয়েকটা এসিডের নাম বলতে পারবেন? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক ভেরি অ্যাসিড। গুড, ভেরি গুড। স্যার ফলিক অ্যাসিড। আচ্ছা, আমি তিনটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ। প্রথমটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা ব্যাটারিতে ব্যবহার হয়। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পাকস্থলীতে থাকে। আর HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমরা সাধারণত গোল্ডের ভিতরে কতটুকু খাদ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি, হ্যাঁ। তাহলে দেখেন, এই যে অ্যাসিড গুলা প্রত্যেকটা অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড গুলা মূলত হচ্ছে এক ধরনের যৌগ। আমরা আমরা আগে দেখেছিলাম যে যৌগ হচ্ছে যার মধ্যে দুই বা ততোধিক মৌল থাকে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা যৌগ। তাহলে দেখেন তো, প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে একটা জিনিস কমন থাকে, তাই না? হাইড্রোজেন। হাইড্রোজেন, ঠিক আছে, এইচ হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি অ্যাসিড গুলা কি যুক্ত যৌগ? যেহেতু এইচ আছে হাইড্রোজেন। তাহলে আমরা কি যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ, ঠিক আছে। আমরা চিরচাইত কিছু রিয়াকশন দেখি যে অ্যাসিড প্রশমন বিক্রিয়া, যেটা জানি, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে জানি কি তৈরি করে? ক্ষার বা লবণ ক্ষারকের তৈরি সাথে হয়। বিক্রিয়া করে লবণ আর কি পানি তৈরি করে, হ্যাঁ। এটা এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা ইউনিভার্সাল বিক্রিয়া। হুম। তো আমরা অ্যাসিড কাকে বলতে পারি? আমরা বলছিলাম অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন যুক্ত যৌগ যারা ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তাদেরকে আমরা বলবো অ্যাসিড। তাহলে একটু লিখে ফেলি, অ্যাসিড কাকে বলবো? অ্যাসিড হলো হাইড্রোজেন যুক্ত যৌগ, ঠিক আছে, যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, তাকে বলা হয় অ্যাসিড, ওকে। প্রোটন দান করে তো, যেসব পানিতে প্রোটন দান করে। আমরা আসতেছি, ওগুলো পরবর্তীতে অনেক বিক্রিয়া আছে, মতবাদ আছে, আমরা মতবাদ গুলো আলোচনা করব, হ্যাঁ। আমরা এতটুকুই জানি, অ্যাসিড হলো হাইড্রোজেন যুক্ত যৌগ যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তারা হচ্ছে অ্যাসিড, ওকে। তো চলেন আমরা এবার অ্যাসিডের কিছু প্রপার্টিজ শিখবো, হ্যাঁ, প্রপার্টিজ। তো প্রথম প্রপার্টিজটা হচ্ছে ওকে, নীল লিটমাসকে অ্যাসিডের, লাল করে। আচ্ছা আমরা আসতেছি। অ্যাসিডের সাথে যদি আমি পানি দেই, সাধারণত যে জিনিসটা করা হয়, অ্যাসিড পানির কিন্তু মিক্সচারটা একটু কমপ্লেক্স, হ্যাঁ। পানির মধ্যে ফোটায় ফোটায় অ্যাসিড দিতে হয়। অ্যাসিডের মধ্যে কিন্তু পানি দিলে আগুন ধরে যাবে, হ্যাঁ। তাহলে অ্যাসিডের মিক্সচারটা করতে হয় পানির মধ্যে আস্তে আস্তে ফোটায় ফোটায় অ্যাসিড দিয়ে এরকম করে গুলাতে হয়। সরাসরি দেওয়া যায় না। না, দেয়া যায় না, আগুন ধরে যাবে। অ্যাসিড যখন পানির মধ্যে যায়, পানির মধ্যে থাকলে তাকে আমরা বলি অ্যাসিড। পানি, অ্যাসিডের সাথে পানি থাকলে যে দ্রবণ হয় সেই দ্রবণকে কি হলো? আসছে ভাই, আসছে, স্লাইড আসছে। জি স্যার, আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখবো যে অ্যাসিডের সাথে যখন পানি থাকে, তাহলে যে দ্রবণ হয় এটাকে আমরা বলি অ্যাসিডের জলীয় দ্রবণ। কি দ্রবণ বলেন তো? এর সাথে জলীয় পানি থাকলে অ্যাসিডের সেটাকে আমরা কি জলীয় দ্রবণ বলি বলেন তো? অ্যাসিডের জলীয় দ্রবণ, হ্যাঁ। ধরেন যেহেতু অ্যাসিড গুলা, যেমন ধরেন HCl, তার সাথে যখন পানি দেই অ্যাকুয়াস সলিউশন হয়, হলে সে পানির মধ্যে গিয়ে এরকম একটা আয়ন তৈরি করে, হ্যাঁ। এইচ হচ্ছে হাইড্রোজেন, তার সাথে প্লাস বা মাইনাস থাকে, কোনো কিছুর উপরে প্লাস মাইনাস থাকলে তাকে আমরা আয়ন বলি, হ্যাঁ, তাকে আয়ন বলি। তাহলে এটা কি বলবো? আমরা হাইড্রোজেন আয়ন বলি, হ্যাঁ। এটা অ্যাকুয়াস সলিউশনে অ্যাকুয়াস ক্লোরাইড। তাহলে আমরা ফার্স্ট প্রপার্টিসটা দেখলাম কি, অ্যাসিডের জলীয় দ্রবণে তারা সব সময় কি আয়ন দেয় বলেন তো? হাইড্রোজেন আয়ন দেয়। একটু লিখে ফেলি, তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে, এটার ফার্স্ট একটা প্রপার্টিস, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়।
অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। ওকে, অ্যাসিড কখনো খেয়েছেন? স্যার আপেলে ম্যালিক অ্যাসিড থাকে এই জন্য আমরা এটা খাই, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে এটা খাই, তেঁতুলে ফলিক টার্টারিক অ্যাসিড অ্যাসিড থাকে যুক্ত এটা খাই। খাবারগুলো খাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে না, স্বাদ কেমন এটা বলেন তো? টক টক লেগ স্বাদযুক্ত। তাহলে ম্যাক্সিমাম ফলমূল গুলাতে সাধারণত অ্যাসিড থাকে, আর এটা স্বাদ হয় কেমন? তাহলে টক অ্যাসিডের স্বাদ হচ্ছে টক স্বাদযুক্ত। কি যুক্ত? টক টক স্বাদযুক্ত। খাদ্য। এটা একটা তার প্রপার্টিস, অ্যাসিড হলো টক স্বাদযুক্ত। স্যার সাবানে কোন ধরনের ক্ষার থাকে? সাবানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, ও আচ্ছা আচ্ছা। পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, বিক্রিয়ার সময় এটা করে আর কি। হ্যাঁ, তো চলেন আমরা যেটা নিয়ে আলোচনা করব, তাহলে স্বাদ দেখলাম কেমন, টক স্বাদ। হ্যাঁ, বলেন তো, আপনাদের কাছে একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন তো, পানি সে কি বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী? স্যার পরিবাহী। 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 আচ্ছা, তার একটা বিখ্যাত উদাহরণ আমরা দেখেছি থ্রি ইডিয়টস মুভিতে, তাই না? সেখানে বলা হয়েছিল ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই না? আমরা দেখেছি না ভাই, জি পানি স্যার। যে বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা, তো আসলে বিশুদ্ধ পানি, হ্যাঁ, যে পানির মধ্যে H2 আছে, সে পানি কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। হ্যাঁ, বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে অপরিবাহী। পারবে। অপরিবাহী, হ্যাঁ, বিশুদ্ধ পানি বেজে ঠিক আছে। তাহলে পানির মধ্যে এই তিনটা কম্পোনেন্টের যে কোনো একটা কম্পোনেন্ট থাকলে সেই পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে, আদারওয়াইজ আর কোনো পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। বুঝতে পারছেন? তাহলে যদি আসে স্যার পরীক্ষায়, পানি কি বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী? স্যার পানির পিএইচ ওই যে 5-এর বা 7-এর অধিক যদি থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এরকম কিছু? না, আমরা সাধারণত বিশুদ্ধ আমরা পানি অপরিবাহী, বাট পানি বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, আমি একটু বলি, পানির সংকেত কি H2O। হ্যাঁ, এই পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু পানির মধ্যে যদি কি থাকে বলেন তো, অ্যাসিড থাকে, সল্ট থাকে, অথবা লবণ থাকে, অথবা ক্ষার থাকে, তাহলে সেই পানি শুধুমাত্র বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। সাধারণত আমরা নেচারে যে পানিগুলো দেখি তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লবণ থাকে, তাই না? পটাশিয়াম লবণ, সোডিয়াম লবণ, ঠিক আছে। আবার পুকুরের পানিতে দেখা যায় ক্ষার থাকে, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো। ওই যে, ঠিক আছে, আমরা থ্রি ইডিয়টস মুভিতে যে পানি ছিল তার মধ্যেও লবণ থাকে, ক্ষার থাকে। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে যে পানির মধ্যে পানি বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু পানির মধ্যে যদি এসিড, ক্ষার অথবা লবণ থাকে তাহলে সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর আমরা বলেছিলাম পানির মধ্যে এসিড থাকলে সেই দ্রবণটাকে জানি কি দ্রবণ বলা হয় বলেন তো? জলীয় দ্রবণ। আর এসিডের জলীয় দ্রবণ তাহলে কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। এটা একটা বৈশিষ্ট্য, এটা লিখে ফেলি। তাহলে এসিডের জলীয় দ্রবণ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। ওকে। আচ্ছা, এবার হচ্ছে প্রপার্টি 4। তাহলে আমরা অলরেডি একটা বলে আসছি, হ্যাঁ, যে একটা ধরেন একটা আননোন দ্রবণ আছে, আপনাদেরকে বলা হয় নাই সেটা কি অ্যাসিড না ক্ষার, আপনাদেরকে টেস্ট করতে দেওয়া হলো যেটা অ্যাসিড না ক্ষার, আপনারা একটু প্রমাণ করে দেখান। তাহলে আপনারা যিনি কিভাবে প্রমাণ করবেন, কি পেপার দিয়ে বলেন তো? লিটমাস পেপার দিয়ে। ভেরি গুড। তাহলে লিটমাস দিয়ে। তাহলে লিটমাস পেপার গুলো দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে লাল লাল, এবং আর কি নীল। এখন এটার পরিবর্তনটাও অ্যাসিড ক্ষার নির্ধারণ করার জন্য এই দুই ধরনের লিটমাস ব্যবহার করা হয়। এখন এই পরিবর্তনটা কে কাকে কি করে? অ্যাসিড নীলকে লাল করে না ক্ষার নীলকে লাল করে? স্যার নীল লিটমাসকে লাল করে। শিওর? না স্যার, ক্ষার ক্ষার হচ্ছে লালকে নীল করে। শিওর? জি দেখেন, স্যার। আচ্ছা,
এই জাতীয় কোশ্চেন গুলা কিছুটা কনফিউজিং, হ্যাঁ। পরীক্ষার হলে এই লাল নীল নিয়ে আমাদের একটা মাঝে মধ্যে সমস্যা হয়, হ্যাঁ। লাল না নীল, ধরেন এগুলো একটু যেহেতু কনফিউজিং কোশ্চেন, পরীক্ষা দিচ্ছেন একটু কনফিউজড মনে হলো, পাশে কাউকে জিজ্ঞেস করলেন যে এসিড নীলকে লাল করে না লালকে নীল করে, আপনি জানেন নীলকে লাল করে, কিন্তু পাশের যিনি আসছে উনি হয়তো বা আপনাকে একটু গোলায় দিল, উনি বললো না লালকে নীল করে। এই আপনার দেখবেন লাল নীল নীল লাল নিয়ে পরবর্তী পরীক্ষায় লাল নীল হয়ে যায়, তাই না? তো চলেন আসলে এই এসিড খাস সমস্যা মূলত সমাধান করে কে, হ্যাঁ। আমরা এসিড খাস আসলে সমাধান করবে একজন খালা, সেই খালার নাম হচ্ছে এনি খালা। কি খালা বলেন? তাহলে এসিড খাস আসলে আমরা কোন খালাকে মনে করব বলেন তো? এনি খালা। ঠিক আছে, এতে হচ্ছে এসিড। আমরা জানি লিটমাস গুলো একটা পরিবর্তন আর একটা করে, ঠিক আছে। তাহলে আমরা যেটা যদি জানি কোন লিটমাসকে কি করবে এসিড, নীল লিটমাসকে কি করবে বলেন তো? লাল। আর খাতে হচ্ছে কি খালা, সে কোন লিটমাসকে কি করবে? লালকে নীলে কনভার্ট করবে আর কি, ঠিক আছে। তাহলে একটু লিখে ফেলি, আমাদের পরীক্ষা আসতে পারে। এসিড আমরা দেখলাম নীল লিটমাসকে লাল করে, এসিড নীল লিটমাসকে লাল করে। ওকে, আমরা আসলে পারবো তো ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি আমাদের এসিডের বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ। তো চলেন এবার আমরা ক্ষার জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। তাতে খালাতে কি লিখছেন? বুঝি না। মানে খালাটা যদি একটু বুঝিয়ে দিতেন। ও এনি খালা, খালা। খালা হচ্ছে মায়ের বোনকে খালা বলে ভাই। না, খতে কিটা লিখছেন স্যার? পুনরূপটা খর। ও আচ্ছা আচ্ছা, খার। ঠিক ও খার, আচ্ছা স্যার। আচ্ছা। খাতে হচ্ছে ক্ষার, হ্যাঁ। ক্ষার কি করে করে, হ্যাঁ। লালকে নিকট। ঠিক আছে, মাঝে মধ্যে ওই যে ডাক্তারের প্রেসক্রিপশন আছে না, দেখেন না যে একটু দেখলে ডাক্তার যারা সাধারণত ফার্মাসি তে করে, ওরা কিন্তু প্রথম 2-3টা অক্ষর দেখলে বুঝতে পারে, হ্যাঁ। কিন্তু শেষের দিকে জায়গা কম ছিল, তো ওই জন্য আমি একটু ডাক্তারি লেখা লিখেছিলাম আর কি। এবার বুঝতে, এবার কি বুঝতে জি পারছেন স্যার, ভাই জি স্যার, বোনেরা? জি স্যার। আচ্ছা, এই প্রপার্টিজ গুলো খুবই শিখবেন, হ্যাঁ। বিশেষ করে এই জিনিসগুলা কিন্তু আমাদের রিটেনে একটা চ্যাপ্টার আছে সরাসরি এসিড ক্ষার লবণ, তো সেখানে আমাদের সরাসরি এই জিনিসগুলো আমাদের লাগে আর কি, হ্যাঁ। এই জন্য আমাদের প্রিপারেশনটা কিন্তু প্রিপারেশন কিন্তু রিটেনের প্রিপারেশন কিন্তু প্রিলি থেকে শুরু হয়, হ্যাঁ। তো প্রপার্টিজ গুলো দেখবেন। তো এবার আমরা ক্ষার জিনিসটা শিখবো আর কি। তো ক্ষার জানার আগে আমরা প্রথমে জানবো ক্ষারক কি। ক্ষারক নাম শুনেছেন, ক্ষারক? জি স্যার। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস লিখবো, একটু খেয়াল করেন সবাই। এনএতে জানি কি ভাই বলেন তো? নাইট্রোজেন। সোডিয়াম। এনএতে কি? সোডিয়াম। সোডিয়াম। কেতে কি? কেতে কি? পটাশিয়াম। পটাশিয়াম। এমজিতে কি? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আচ্ছা। আমরা জানি কোনো কিছুর সাথে যদি আম যুক্ত থাকে তাদেরকে আমরা ধাতু বলি, কি বলি? আম। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলো সবই কি বলেন তো এক একটা ধাতু, ঠিক আছে। তো এই ধাতুর সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে হয় সোডিয়াম অক্সাইড। পটাশিয়ামের সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে হয় পটাশিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ, এগুলো অক্সাইড। আবার এর সাথে যদি OH যুক্ত হয় তাহলে হয় হাইড্রো অক্সাইড। তাহলে সোডিয়ামের সাথে অক্সাইড যুক্ত হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড, এটা হবে পটাশিয়ামের ক্ষার। সাথে হাইড্রো অক্সাইড যুক্ত হলো পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে OH যুক্ত হলে হয় ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অক্সাইড। আমরা বলছিলাম প্রথমগুলো সব ধাতু, আম যেহেতু যুক্ত হয়েছে তাহলে এরকম বলবো আমরা ধাতুর অক্সাইড, আর এগুলোকে বলবো ধাতুর হাইড্রো অক্সাইড। হাইড্রো অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, আমরা এর আগে একটা বিক্রিয়া দেখেছিলাম যে এসিড ক্ষার অথবা ক্ষারক যুক্ত হয়ে যেন কি তৈরি ছিল? লবণ আর কি পানি। পানি। হুম, পানি।
তাহলে একটু খেয়াল করব। তাহলে আমরা ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ঠিক আছে, যারা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাদেরকে আমরা বলবো ক্ষারক। ওকে, তাহলে আমি আবারও বলছি, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাকে বলা হয় ক্ষারক। একটু লিখে নিব আমরা, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা পানির সাথে বিক্রিয়া, সরি, এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাদেরকে বলা হয় ক্ষারক। ঠিক আছে, তাদেরকে বলা হয় ক্ষারক। ওকে, এবং আমরা আবার সাথে স্যার ধাতুর ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারক। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাদেরকে বলা হয় ক্ষারক। সাথে আপনারা একটু উদাহরণগুলো লিখে নেন, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সবগুলাই হচ্ছে ক্ষারক। স্যার এই স্ল্যাবটা আবার স্যার, হ্যাঁ এটা আবার স্যার, এই স্ল্যাবটা আবার একবার বলুন। হ্যাঁ, বলতেছি আর কি। তাহলে আমি বলছি, ধাতুর সাথে যখন অক্সিজেন থাকে তাকে আমরা বলবো ধাতুর অক্সাইড, আর ধাতুর সাথে যদি হাইড্রোক্সাইড থাকে তা আমরা বলবো ধাতুর হাইড্রোক্সাইড। তাহলে আমরা বলেছিলাম অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা এসিড সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তাদেরকে আমরা বললাম ক্ষারক। এই সবগুলাই হচ্ছে কি ক্ষারক। ওকে, জি স্যার। এবার একটু খেয়াল করব, হ্যাঁ, যে এই ক্ষারকগুলোর মধ্যে দেখেন নিচের গুলা, এই ক্ষারকগুলোর মধ্যে কিছু আছে পানিতে দ্রবীভূত হয়, কিছু আছে পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ কিছু আছে পানির সাথে মিশে যায়, কিছু আছে পানির সাথে মিশে না। তো কারা পানির সাথে মিশে? যাদের সাথে সাধারণত এই যে OH যুক্ত আছে, হ্যাঁ, যাদের সাথে সাধারণত OH যুক্ত আছে, তাহলে তারা সাধারণত পানিতে দ্রবীভূত হয়। আর এগুলোর মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় তাকে বলা হয় ক্ষার। ওকে, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা ক্ষার কাকে বলবো? যে সকল, তাহলে যাদের সাথে আমরা কি থাকবো, হাইড্রোক্সাইড থাকবে, তাহলে যে সকল হাইড্রোক্সাইড যুক্ত যৌগ পানিতে দ্রবীভূত হয় তাকে বলা হয় ক্ষার। এটা লিখে ফেলি, যে সব হাইড্রোক্সাইড যুক্ত যৌগ পানিতে দ্রবীভূত হয় তাকে বলা হয় ক্ষার। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে ছিল কিন্তু সবগুলাই ছিল কি ক্ষারক, আর এই ক্ষারক গুলার মধ্যে শুধুমাত্র OH যুক্ত যেগুলো আছে সেগুলো পানিতে দ্রবীভূত হয়, সুতরাং সেগুলো ক্ষার। তাহলে আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ছোটবেলায় পড়ছেন না জিনিসটা? আচ্ছা, তাহলে সকল ক্ষারই ক্ষারক, এটা BCS রিটেনে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে, যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। স্যার এটা আবার ওকে, বলুন। আচ্ছা, আবারও বলছি, যে এগুলো সবগুলাই ছিল কি ক্ষারক। তো এই ক্ষারক গুলোর মধ্যে আছে কিছু পানিতে দ্রবীভূত হয়, কিছু পানিতে দ্রবীভূত হয় না। তো যারা পানিতে দ্রবীভূত হয় তারা হচ্ছে ক্ষার, আর তারা কারা? যাদের সাথে সাধারণত এই OH যুক্ত যৌগ আছে। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং যারা সাধারণত হাইড্রোক্সাইড যুক্ত যৌগ, তাহলে তাদেরকে আমরা বলবো ক্ষার। তাহলে নিচের গুলা হচ্ছে ক্ষার আর সবগুলা হচ্ছে ক্ষারক। ওকে,
তো যাই হোক, এই জিনিসটা আবার একটু দেখে স্যার নিন আপনার ছোট একটা সামনে। কথা বললেন, সকল ক্ষারই ক্ষারক নয়, এটা একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি বললাম, উদাহরণ থেকে দেখেন যে এই সবগুলোই আমি কার উদাহরণ লিখেছি বলেন তো? যিনি কথা বলছেন নাম কি আপনার? ক্ষারক স্যার। ফারুক স্যার? ও যিনি নাম স্যার কথা বল মাহিদুল। ও মাইদুল স্যার, আচ্ছা মাইদুল স্যার, দেখেন তাহলে এই সমস্ত জিনিসগুলাই কি আমরা কিসের উদাহরণ দেখেছি? ক্ষারকের। হ্যাঁ, ক্ষারক। ক্ষারকের। তো এইগুলোর মধ্যে কিছু আছে পানিতে দ্রবীভূত হয়, কিছু পানিতে দ্রবীভূত হয় না, মানে পানিতে মিশে মিশে না। এগুলোর মধ্যে শুধু নিচের গুলাই পানিতে মিশে যায়, কিন্তু উপরের গুলো পানিতে মিশে না। তাহলে নিচের গুলা যেগুলো পানিতে মিশে তাদেরকে আমরা বলেছিলাম ক্ষার। তাহলে আপনি এখান থেকে কি বলতে পারেন? তাহলে এইগুলো নিজে প্রথমে কি ছিল বলেন তো? ক্ষারক। তাহলে ক্ষারক গুলা পানিতে মিশে গেছে মানে সেগুলো ক্ষার। অর্থাৎ আমরা কি বললাম যে সবগুলাই হচ্ছে কি, সবগুলা ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু এইগুলো আবার পানিতে মেশে না, সুতরাং এগুলো আবার কি না? ক্ষার না। এই জন্য আমরা বলছিলাম যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক আবার কি নয়? ক্ষার নয়। মাইদুল ভাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো চলেন এসিডের মতো আমরা ক্ষারেরও কিছু বৈশিষ্ট্য লিখে নিই। হ্যাঁ, এসিডের মতো ক্ষারেরও কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, একটু লিখে ফেলি ক্ষারের প্রপার্টিজ গুলো। মনে আছে আমরা এসিডের ক্ষেত্রে দেখেছিলাম যে এসিড গুলা যেহেতু হাইড্রোজেন যুক্ত যৌগ ছিল এবং ক্ষার গুলা হচ্ছে কি যুক্ত যৌগ? তাহলে দেখলাম আমরা ক্ষারগুলো ওই হচ্ছে হাইড্রোক্সাইড যুক্ত যৌগ। যেহেতু তাদের সাথে যদি আমরা পানিতে মিশাই, তাহলে সেগুলো পানিতে যে আয়নটা দেয় সেটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে ক্ষারগুলো ক্ষার জলীয় দ্রবণে যে আয়নটা দেয় হাইড্রক্সিল। এটার নাম হলো হাইড্রোক্সিল। হ্যাঁ, হাইড্রোক্সিল। ঠিক আছে, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। লিখে ফেলি, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। প্রপার্টিস 1 গেল। হ্যাঁ, এবার 2 নাম্বার, আমরা এসিডের ক্ষেত্রে জানি কি বলেছিলাম? 2 নাম্বারটা ভাই টক স্বাদযুক্ত। স্বাদ। ক্ষার খাইছেন কখনো? তিতা। ভেরি গুড। ক্ষার খাইছেন কখনো? সাবান কিছুটা ক্ষারীয়, তাই না? সাবান আজকে বাসায় থাকলে খেয়ে দেখবেন কেমন লাগে, লিখে স্বাদটা লিখবেন। ঠিক আছে, ক্ষার হচ্ছে কি স্বাদযুক্ত? উনি অলরেডি বলেছে তিতা স্বাদযুক্ত। হ্যাঁ, এটা কটু বলে আর কি। এসিডের 3 নাম্বার বৈশিষ্ট্য জানি কি বলেছিলাম, মনে আছে আমাদের? স্যার নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাসকে লাল করে। তাহলে ক্ষার কি করবে বলেন তো? লাল লিটমাসকে নীল করবে। হ্যাঁ, ক্ষার হচ্ছে লালকে নীল করবে। আচ্ছা, 4 নম্বর বলছিলাম কি, যে পানির বিষয়টা আমরা বলছিলাম পানির মধ্যে এসিড, ক্ষার, লবণ থাকলে সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, আদারওয়াইজ পারে না। যেহেতু ক্ষারের স্যার শোনা যাচ্ছে না। শুনতে পারে না, বাকিরা শুনেন? জি স্যার। শোনা যাচ্ছে তো, শোনা হ্যাঁ, যাচ্ছে। স্যার এখন স্যার শোনা যায় না। তো শোনা যাচ্ছে না। এখন শোনা যায় ভাই? জি স্যার, আবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখি ক্ষারের জলীয় দ্রবণ কি পরিবাহী? বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, তো এই ছিল এসিড এবং ক্ষার সম্পর্কে জিনিসপত্রগুলো। আমরা আসলে পারবো না ভাই ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, আমাদের রিটেনও কিন্তু কোশ্চেন গুলো আসে, এসিড কি, এসিডের বৈশিষ্ট্য লিখুন, ক্ষার কি, ক্ষারের বৈশিষ্ট্য লিখুন, এসিড ক্ষারের পার্থক্য লিখুন। আসলে পারবো তো? জি জি স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, তো চলেন আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ কি জিনিস। এসিড ক্ষারকে আইডেন্টিফাই করার জন্য আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিএইচ। হ্যাঁ, পিএইচ কে কিন্তু লিখতে হয় এরকম করে। আমরা কিন্তু ছোটবেলায় লিখতাম কি করে? ঠিক আছে, পিটা এরকম করে লিখতাম, তার মাথার উপরে এইচ দিতাম, এরকম না। হ্যাঁ, পি হচ্ছে ছোট হাতের, এইচ হচ্ছে বড় হাতের। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে পিএইচ লিখতে হয়। তো পিএইচ হচ্ছে কি, মূলত কোন একটা দ্রবণের মধ্যে গিয়ে
ঠিক আছে, ধরেন একটা দ্রবণের একটা মেশিন দিয়ে সাধারণত পিএইচ মেজার করা হয়। তো এই দ্রবণের মধ্যে, ঠিক আছে, মূলত কতগুলো হাইড্রোজেন আয়ন আছে সে সেটাকে আইডেন্টিফাই করে ক্যালকুলেশন করে মানটা দেয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা জানি এইচটা আমরা কি বলেছিলাম, হাইড্রোজেন, তাই না ভাই? এর উপরে প্লাস বা মাইনাস থাকলে তাকে আমরা বলি আয়ন। আর কোনো কিছুকে এরকম থার্ড ব্র্যাকেট দিলে যে জিনিসটা হয় সেটাকে বলি আমরা স্যার ঘনমাত্রা। কি খারের উদাহরণগুলো স্যার ওগুলো দেখায় জানি। আপনার একটু ভাই, আমাদের টাইম আসলে খুব বেশি নাই, আমাদের স্লাইড গুলো আপনি পরে দেখে নিন। হ্যাঁ, আমাদের এগুলো যেহেতু রেকর্ডেড ক্লাস, আপনি 2-3 দিন পাবেন, স্লাইড আছে, হ্যাঁ দেখে নিন। আমাদের আরো কিছু পড়া আছে, তো এই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন, দেখে নিন, হ্যাঁ কষ্ট করে। তাহলে আমরা দেখেন এটা কি দেখলাম বলেন তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা এই জিনিসটাকে আমরা পড়বো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এর মাইনাস থাকলে তাকে বলা হয় ঋণাত্মক, আর এর সাথে যদি লগ যুক্ত করি তাহলে আমরা তাকে বলি লগারিদম। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো পিএইচ। তাহলে পিএইচ কাকে বলবো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লগারিদম। ঋণাত্মক লগারিদমকে বলে পিএইচ। ওকে, তাহলে পিএইচ এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। ওকে, তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। ওকে, তাহলে পিএইচ হচ্ছে মূলত একটা স্যার স্কেল। খারের উদাহরণগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারের খারের উদাহরণগুলো স্যার দেখা জানে। খারে চলে আসেন, এই যে খারের জি স্যার, উদাহরণ। হ্যাঁ, জি স্যার, আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ একটু ঝটপট। নিচের গুলা হচ্ছে খার। জি স্যার, তারপর আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে অ্যাসিড পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ। পিএইচ একটা স্কেল। স্যার আরেকবার খারের উদাহরণটা আরেকবার স্যার। আচ্ছা আপনি আরেকবার দিয়েন, আমি দিবনি। হ্যাঁ, একটু এটা শেষ করি ভাই। আচ্ছা স্যার, দেখেন, গেলাম। তাহলে আমরা পিএইচ একটা স্কেল যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এই 0-14 এর মাঝামাঝি হচ্ছে 7। আর বিশুদ্ধ পানি, ঠিক আছে, যেটা অ্যাসিডও না ক্ষারও না, নিরপেক্ষ, তার পিএইচ হচ্ছে 7। সুতরাং পিএইচ যদি 7 হয় সেটাকে আমরা বলি নিরপেক্ষ। হ্যাঁ, পিএইচ এর ভ্যালু যদি 7 থেকে কম হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো অ্যাসিডিক দ্রবণ বা অ্যাসিডীয়। আর পিএইচ এর ভ্যালু যদি 7 চেয়ে বেশি হয় সেটাকে বলবো আমরা ক্ষার বা ক্ষারীয়। ওকে, ক্ষারীয়। হ্যাঁ, ঠিক আছে, এভাবে আমরা সাধারণত পিএইচটা মেজার করে থাকি আর কি। ঠিক আছে, পিএইচ এর মান 7 থেকে যত কমতে থাকবে সেটার অ্যাসিডিটি তত বাড়তে থাকবে, পিএইচ এর মান 7 থেকে যত বাড়বে সেটার ক্ষারীয়ত্ব তত বাড়বে আর কি। তো এই ছিল মোটামুটি অ্যাসিড ক্ষার সম্পর্কে আমাদের জিনিসপত্রগুলো। তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হলো জারণ এবং বিজারণ নিয়ে আলোচনা করব। বিজারণ। ওকে, প্রথমে আমরা দেখব জারণ কি জিনিস। ওকে, জারণ মানে হচ্ছে সারণ। জারণ হচ্ছে সারণ। সারণ কি জিনিস, যে কোনো একটা পদার্থ থেকে যদি ইলেকট্রন, সারণ মানে কে ছাড়বে, ইলেকট্রন অবস্থা ছাড়ে, তাহলে ছাড়ার পরে যে জিনিসটা হয় আমরা জানি, আমরা বলেছিলাম যে কোনো একটা পদার্থ বা একটা পদার্থ হচ্ছে বা মৌলিক অবস্থায় সে নিরপেক্ষ থাকে, তাই না, কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে না। হ্যাঁ, নিরপেক্ষ থাকে, তার মানে এর মধ্যে যতগুলো নেগেটিভ থাকে ঠিক ততগুলোই পজিটিভ থাকে। তো কোনো একটা পদার্থ থেকে যদি এরকম একটা ইলেকট্রন সরে গেলে সে মাইনাসের পরিমাণটা চলে যায়, চলে গেলে তখন কার চার্জারটা বেড়ে যায় বলেন তো ভাই, পজিটিভ, তাই না, পজিটিভটা থেকে যায়। ঠিক আছে, তাহলে এটা একটা পদার্থ, তাহলে যে যে পদার্থ ইলেকট্রনের অপসারণ ঘটে, তাহলে সেই পদার্থ যে বিক্রিয়ার মাধ্যমে, এটা একটা বিক্রিয়া, তাহলে যে বিক্রিয়া কোনো পদার্থের ইলেকট্রন অপসারণ ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ। হ্যাঁ, আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে ইলেকট্রনের অপসারণ ঘটে, এটাকে ইলেকট্রনের অপসারণ বা ত্যাগ ঘটে আর কি, ঠিক আছে, অপসারণ, তাহলে তাকে বলা হয় জারণ। একটু লিখে নিতে পারেন,
যে বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে ইলেকট্রনের অপসরণ ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে ইলেকট্রনের অপসরণ ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। ওকে, যেমন সোডিয়াম, এটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে আর কি। আর বিজারণ বিক্রিয়াটা জারণ বিক্রিয়ার ঠিক উল্টাটা। ইলেকট্রনের গ্রহণ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখেন ক্লোরিন একটা পরমাণু, সে যদি ইলেকট্রন গ্রহণ করে, মাইনাস মানে হচ্ছে অপসরণ, অপসরণ, আর প্লাস মানে হচ্ছে কি গ্রহণ। গ্রহণ করলে যেটা হয়, আমরা বলেছিলাম এ কিন্তু স্বাভাবিক অবস্থা নিরপেক্ষ ছিল, তার মানে প্লাস মাইনাস সমান ছিল। দেখেন যখন একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, ইলেকট্রনের চার্জ কি বলেন তো? মাইনাস। মাইনাস। সুতরাং সেখানে কোন চার্জের সংখ্যা বেড়ে যাবে? ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়া এই ঘটনাটা ঘটে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, বিজারণ। তাহলে বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, তাহলে আমরা কাকে বলবো? যে বিক্রিয়ায় কোনো পদার্থে ইলেকট্রনের সংযোগ ঘটে সেই বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, সেই বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তার মানে ইলেকট্রনের অপসরণ হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে কি? বিজারণ। ঠিক আছে, ইলেকট্রনের অপসরণ হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। ওকে, এই জারণ এবং বিজারণ বিক্রিয়া কেউ ঘটায়, আর যে কোনো কিছু ঘটায় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। সাধারণত যে ঘটায় সে হচ্ছে বিজারক, একটু উল্টাটা। হ্যাঁ, তাহলে জারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলা হয় বিজারক, আর বিজারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলা হয় জারক। একটু লিখে নিতে পারেন। হ্যাঁ, যে জারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলে বিজারক। হ্যাঁ, জারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলা হয় বিজারক, আর বিজারণ বিক্রিয়া যে ঘটায় তাকে বলা হয় জারক। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন তো এই জারণ বিক্রিয়াটা মূলত যে পদার্থটা ঘটাইছে সেটা কি? এটা না? তাহলে সে নিজে হচ্ছে কি বলেন তো? বিজারক। আর এই বিক্রিয়াটা সে ঘটিয়েছে, সুতরাং সে হচ্ছে কি? জারক। ঠিক আছে, তাহলে এইটার নাম জানি কি বলেন? বলেন তো এটা কি জানি ছিল? এনএতে জানি কি ছিল? সোডিয়াম। সোডিয়াম। আমরা বলেছিলাম কোনো কিছুর সাথে আম যুক্ত থাকলে সেটাকে জানি কি বলে? ক্ষারক। ধাতু। তা সেটা কি? উদাহরণ। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু আম আছে সুতরাং এটা একটা ধাতু, তাহলে সকল ধাতুই হচ্ছে কি? একটু উদাহরণগুলো আসে পরীক্ষায়। তাহলে সকল ধাতু হচ্ছে বিজারক। একটু লিখে ফেলি, সকল ধাতু হলো বিজারক। এবং অধাতুর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন। এগুলো পরীক্ষায় আসে উদাহরণগুলো। হাইড্রোজেন, কার্বন। হ্যাঁ, তাহলে উদাহরণ হচ্ছে কি? বিজারকের উদাহরণ হচ্ছে সকল ধাতু, কার্বন এবং হাইড্রোজেন। সকল ধাতু, হাইড্রোজেন এবং কার্বন হচ্ছে বিজারকের উদাহরণ। এবার আসেন আমরা জারকের উদাহরণ একটু দেখি। হ্যাঁ, সকল অধাতু। তাহলে যেহেতু এটা ধাতু অধাতু বিপরীত, তাই মানে কি এখানে যেহেতু সকল ধাতু ছিল, তাহলে জারকের উদাহরণ কি হবে বলেন তো? সকল অধাতু। অধাতু। ঠিক আছে, সকল অধাতুই হচ্ছে জারক। এছাড়া আরো কিছু আছে, যেমন কে MnO4, H2SO4, MnO4 কি? এটাকে কি বলে? পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। না, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট। জি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো এই ছিল মোটামুটি আমাদের জিনিসপত্রগুলো। আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি ভাই ও বোনেরা?
জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক তাহলে, হ্যাঁ? জি এই পর্যন্ত থাক। আমরা যে জিনিসগুলো পড়লাম আসলে কেমিস্ট্রি, বেসিক কেমিস্ট্রি কিন্তু নর্মালি একটু টাফ জিনিস, আবার আমরা অন্য অন্য ব্রাঞ্চের যারা ছিলাম তারাও একটু কষ্ট হয়েছে হয়তোবা, কিন্তু আমরা যতটুকু পড়লাম এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে আমাদের সবার? জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আমরা কি কি বললাম আমরা একটু এক নজরে যদি দেখে আসি, হ্যাঁ? আমরা একটু এক নজরে আজকের জিনিসগুলো দেখি আর কি, হ্যাঁ? তো আমরা আজকে শুরু করেছিলাম হচ্ছে পদার্থ দিয়ে। পদার্থ, তার ক্লাসিফিকেশন দেখলাম, ঠিক আছে? তার মধ্যে মৌলিক যৌগিকের আমরা কিছুই দেখলাম, মিশ্র পদার্থ দেখলাম। তারপরে পদার্থের পরিবর্তন দেখেছি আমরা, দুই ধরনের, ভৌত রাসায়নিক পরিবর্তন, এবং তাদের কিছু উদাহরণ দেখেছি। এরপরে আমরা দেখলাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং তার কিছু উদাহরণ দেখলাম, উদাহরণগুলো পরীক্ষায় আসে আমাদের। তারপরে আমরা দেখলাম পরমাণুর গঠন, পরমাণুর গঠনের মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো দেখলাম, যে স্থায়ী এবং অস্থায়ী কণিকাগুলো। এর মধ্যে আমরা স্থায়ী কণিকাগুলো নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমরা জিনিসগুলো দেখেছি। প্রোটন সম্বন্ধে জানলাম, নিউট্রন সম্পর্কে জানলাম, কে আবিষ্কার করছে এগুলো আমরা দেখেছি। তারপরে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা অ্যাসিড, ক্ষার সম্পর্কে জানলাম, অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষারক কে, সকল ক্ষারই ক্ষারক, এগুলো দেখলাম। তারপর আমরা পিএইচ নিয়ে আলোচনা করলাম। তারপরে সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে জারণ বিজারণ নিয়ে, এবং জারক এবং বিজারক গুলো নিয়ে। এতটুকুতে কারো কি কোনো কোশ্চেন আছে ভাই বোনেরা? স্যার পিএস এর সামনে সিলেক্ট, পিএইচ এর স্লাইডটা? পিএস এর সামনে সিলেক্ট স্যার। আচ্ছা আচ্ছা, পিএইচ এর সামনেরটা এটা? এটা? না স্যার, আর একটু সামনে স্যার। এইটা এটা? ও আচ্ছা, আপনি সেই খার খারাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, জি স্যার। হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আপনি সবাই বুঝতে পারছেন তো? আপনার নাম মাইদুল ভাই, তাই তো? জি স্যার। বুঝতে পারছেন তো ক্লাসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আসসালামু আলাইকুম। স্যার বাকি কথা শুনুন।